স্ক্রিন দেখা যাচ্ছে নাকি দেখতে একটুখানি যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। আচ্ছা, আগের দিন আমরা ব্যাক বন্ডিং এর বেসিক ব্যাক বন্ডিং জিনিসটা কি হয় সেই অবধি তো পড়ে নিয়েছিলাম। আজকে আমরা ব্যাক বন্ডিং থেকে মানে ইসে থেকে পড়বো। আজকে আমরা অ্যাপ্লিকেশন পড়বো ব্যাক বন্ডিং। ঠিক আছে, যে ব্যাক বন্ডিং হওয়ার ফলে একটা মলিকিউলের মধ্যে কি কি এফেক্ট হতে পারে, কি কি চেঞ্জেস হতে পারে, সেগুলো একটু দেখবো। ঠিক আছে, আচ্ছা, এবার একটা প্রথমে এক্সাম্পল আমি দিতে যাই। সেটা হচ্ছে BF3 আর এটা হচ্ছে BF4 মাইনাস। ঠিক আছে, একটা BF3 একটা BF4 মাইনাস, ভালো কথা। BF4 মাইনাস, এবার BF3 মানে কি? BF3 মানে একটু আগে দেখিয়েছি আমরা, এই 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 এটা এটা তুই যদি করেও নি সেইভাবে যেভাবে শিখিয়েছি তোদেরকে। বোরনের হচ্ছে কতগুলো ইলেকট্রন? তিনটে, 1 2 3। তাহলে একটা 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 করে ফ্লুরিন বন্ড করে নিল, তাই তিনটে। স্টেরিক নাম্বার 3, তিনটে সিগমা, স্টেরিক নাম্বার 3, তার মানে sp2। আর BF4 মাইনাসে কি হবে? দেখ, শিখিয়েছিলাম, যদি মাইনাস থাকে তাহলে একটা এক্সট্রা বসাবো। 1 2 3 তে তো নর্মালি হয়, মাইনাস আছে বলে একটা এক্সট্রা। আর চারটে ফ্লোরিন, 1 2 3 4, তাহলে এই 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 4 মিনস sp, দ্যাটস ওয়াই এটা হয়ে গেল এরকম এফ 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 এফ, এখানে একটা মাইনাস আছে। ঠিক আছে, এরকম। এবার বোঝার চেষ্টা করো, এখানে কি ছিল? এখানে ছিল একটা ভ্যাকেন্ট অরবিট, ভ্যাকেন্ট পি অরবিট, ভ্যাকেন্ট পি অরবিট, ভ্যাকেন্ট পি অরবিট। তাই জন্য কি করছিল? এফ হচ্ছে খুব ইলেকট্রোনেগেটিভিটি হাই, ও এখান থেকে ইলেকট্রন ডেন্সিটি নিজের দিকে টানছিল, ওর ইন্টারনাল ইলেকট্রনের মধ্যে রিপালশন হচ্ছিল, অ্যান্ড দে আর গোয়িং ব্যাক টু ডোনেট ইন দিস ভ্যাকেন্ট অরবিটাল। এখানেই হচ্ছিল ব্যাক বন্ডিং বা বিবি। বিবি মিনস ব্যাক বন্ডিং। ঠিক আছে, আমি যদি শর্ট ফর্মে লিখি তাহলে তাতেই হবে, বিবি মিনস ব্যাক বন্ডিং। তাহলে এখানে ব্যাক বন্ডিং হচ্ছিল, বাট এইখানে there is no vacant orbital, no vacant orbital, so no back bonding, no back bonding। এবার তোকে যদি আমি বলি বন্ড স্ট্রেংথ, GTH, বন্ড স্ট্রেংথ, বন্ড স্ট্রেংথের কথা বলি, এই দুজনের মধ্যে যদি কম্পেয়ার করতে দিই, ঠিক আছে, তাহলে দেখতো এখানে ব্যাক বন্ডিং হওয়ার ফলে এই এফ আর বি এর মাঝে যে সিঙ্গেল বন্ড ছিল, ওটা একটা ডাবল বন্ড ক্যারেক্টারে চলে আসছে। মানে ডাবল বন্ড ক্যারেক্টার পুরোপুরি ডাবল বন্ড হচ্ছে না, বাট ইটস লুক লাইক দের ইজ আ ডাবল বন্ড ব্যাক বন্ডিং এর জন্য। সো সিঙ্গেল বন্ডের থেকে, এবার তোকে যদি এটা মনে রাখবি, বন্ড স্ট্রেংথে সিঙ্গেল বন্ড, সরি, ট্রিপল বন্ড সব থেকে স্ট্রং, তারপরে ডাবল বন্ড, তারপরে সিঙ্গেল বন্ড। বন্ড স্ট্রেংথ সব থেকে বেশি কার হয়? ট্রিপল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড। তাহলে এখানে তো একটা ডাবল বন্ড ক্যারেক্টার আসছে, বাট এইখানে সেই জিনিসটা নেই, এখানে একটা সিঙ্গেল বন্ডই আছে। তাহলে বন্ড স্ট্রেংথ বলতে গেলে BF3 বেশি হবে BF4 মাইনাস, মানে ব্যাক বন্ডিং এর জন্য কিন্তু বন্ড স্ট্রেংথ বাড়লো। এটা একটা জিনিস। এরপরে যদি আসি বন্ড অর্ডার। আচ্ছা, বন্ড অর্ডার মানে কি কেউ বলতে পারবি? বন্ড অর্ডার, বন্ড অর্ডার কাকে বলে বলো? হোয়াট ইজ বন্ড অর্ডার? দুটো মলিকিউলের মধ্যে মানে কটা বন্ড আছে। হ্যাঁ, ব্যাস, একদম একদম ঠিক।
দুটো মলিকুলের মধ্যে কত বন্ড আছে। যদি তিনটে বন্ড থাকে তাহলে বন্ড অর্ডার 3, যদি দুটো বন্ড থাকে বন্ড অর্ডার 2, যদি একটা বন্ড থাকে বন্ড অর্ডার 1। এবং বন্ড অর্ডার কিন্তু ফ্র্যাকশনালও হতে পারে, মাথায় রাখবেন। কখনো কখনো এই যে পার্শিয়াল বন্ড যেরকম হয়, এখানে পুরোপুরি বন্ড ফর্ম হচ্ছে না, জাস্ট একটা ডোনেশন হচ্ছে, ইটস আ টাইপ অফ বন্ড। মানে হয় না যে দেখবি ওরকম আর কি রিলেশনশিপ গুলো যে হয়, যে সামথিং মোর দ্যান ফ্রেন্ডস, এরকম একটা ব্যাপার, ঠিক আছে, যে রিলেশনশিপেও নেই, আবার ওই একটা ব্যাপার আছে এদিক ওদিক যাচ্ছে আসছে, ঠিক আছে, তোরা আবার কিসব বলি সিচুয়েশনশিপ নাকি, ওরকম একটা ব্যাপার। ওরা প্রপারলি কোনো রিলেশনশিপ নেই, বাট একটা অ্যাট্রাকশন আছে, একটা বন্ডিং আছে, বাট সেটা মোর দ্যান আ ফ্রেন্ডশিপ, এরকম টাইপের জিনিস, যেটা খুব পরিমাণে স্ট্রং, বাট সেটা আবার রিলেশনশিপ নয়। হ্যাঁ, মানে ছেলেটা কোনো অন্য মেয়ের সাথে কথা বললে মেয়েটা জেলাস হয়ে যাচ্ছে, এরকম একটা ফ্যাক্টর কাজ করছে। তো এইটাকেই ব্যাক বন্ডিং বলে। তো সেই রকম জায়গায় কি হয়, আমরা প্রপারলি ওটাকে একখানা বন্ড কনসিডার করতে পারি, সেখানে ওটাকে আমাকে ফ্র্যাকশনালাইজ করে দিতে, সেটাকে আমাকে ফ্র্যাকশন হয়ে যায়। যেরকম আমি এখানে একটা এক্সাম্পল লিখেছি, দেখবি এখানটায় দেখ, ঠিক আছে, এখানটায় দেখ। তো এখানে তো তিনখানা ফ্লুরিন আছে, তো তিনটে ফ্লুরিনের মধ্যে তিনটে ফ্লুরিনই ব্যাক বন্ডিং শো করবে বোরনের সাথে। এবার তিনটে ফ্লুরিনই যখন ব্যাক বন্ডিং শো করবে ফ্লুরিনের সাথে, বোরনের সাথে, ঠিক আছে, এবার পরিষ্কার বুঝতে পারছি আমরা বোরন আর ফ্লুরিনের মাঝে বন্ড অর্ডার উইল বি গ্রেটার দেন 1, একের থেকে তো বড় হবে, কিন্তু ডাবল বন্ড হচ্ছে না, মানে দুয়ের থেকে ছোট হবে। কি বললাম, একের থেকে বড় হবে, দুয়ের থেকে ছোট হবে, ঠিক আছে। তাহলে বন্ড অর্ডার কত হবে, আমরা এটা এক্সপেরিমেন্টালি বের করেছি, তোরা জাস্ট মুখস্থ করে রাখতে পারিস। এর বন্ড অর্ডার হয় 1.33। কত হয়, 1.33। ইট ইজ বিটুইন 1 and 2। ক্লিয়ার? ক্লিয়ার হলো না হলো না বলো? হ্যাঁ। না বললি না হ্যাঁ বললি? হ্যাঁ বললাম, হ্যাঁ। ও আচ্ছা, হ্যাঁ বললি, আচ্ছা, ঠিক আছে। বাকিটা বলো। আচ্ছা, আগের দিনের লেকচারটা আমি পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, বন্ড অর্ডার বোঝা গেল। তার মানে একটা জিনিস বুঝতে পারলাম, বন্ড অর্ডার বাড়লে কিন্তু বন্ড স্ট্রেংথ বেড়ে যায়, ঠিক আছে। একটা না একটু জিনিস এই জায়গাটা একটু বলে দিই, বন্ড অর্ডারের সাথে রিলেশন কি, ঠিক আছে, পরের কথায় বলে দিচ্ছি। বন্ড অর্ডার, ঠিক আছে, বন্ড অর্ডার মানে ওই বন্ড অর্ডারের সাথে যদি বন্ড অর্ডার বাড়ে, যদি বন্ড অর্ডার বাড়ে, তার মানে নাম্বার অফ বন্ড বাড়ছে, তার মিনস নাম্বার অফ বন্ড বিটুইন টু অ্যাটম ইনক্রিজ করছে, বাড়ছে, ভালো কথা। তার মানে কি হচ্ছে, ট্রিপল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, যত আমার বন্ড অর্ডার বাড়ছে, দুটো অ্যাটম আরো স্ট্রংলি বন্ড হচ্ছে, মানে তাদের বন্ড স্ট্রেংথ বেড়ে যাচ্ছে, বন্ড স্ট্রেংথ বেড়ে যাচ্ছে। আর যদি বলি বন্ড লেন্থের কি অবস্থা, বন্ড লেন্থ মানে কি, দুজন আরো কাছাকাছি চলে আসবে না। স্ট্রংলি বন্ডেড মানে কি, খুব কাছাকাছি চলে আসা, তাই না, খুব কাছাকাছি চলে আসা, কাছাকাছি চলে আসা মানে বন্ড লেন্থ কমে যাবে। এবং আরেকটা কথা মনে রাখবি, বন্ড স্ট্রেংথ বাড়ছে মানে সেই বন্ডটাকে ভাঙতে আমার বেশি এনার্জি দিতে হবে, তার মানে বন্ড এনার্জিও বেড়ে যাচ্ছে, বন্ড এনার্জিও বেড়ে যাচ্ছে। ক্লিয়ার না ক্লিয়ার না? এটা মনে রাখবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জিনিসটা মনে রাখা। ক্লিয়ার?
বলুন, বলতে বন্ড পেরেছি। স্ট্রেংথ আর বন্ড এনার্জি কি মানে একই জিনিস? না, একই জিনিস না, বাট জিনিসটা অলমোস্ট এক। বন্ড স্ট্রেংথ মানে হচ্ছে কত জোরালো বন্ড, আর বন্ড এনার্জি মানে হচ্ছে কতটা এনার্জি দিতে হবে একটা বন্ডকে ভাঙতে। ঠিক আছে, এবার যত জোরালো বন্ড হবে তত বেশি এনার্জি দিতে হবে। ধর তোর সাথে একটা বন্ধু আছে, ধর এইটা তুই সায়ন, তোর সাথে একটা বন্ধু আছে এক্স, তার সাথে তোর একটা শোষো বন্ধুত্ব, ঠিক আছে, শোষো, হ্যাঁ শোষো বন্ধুত্ব মানে আছে, ঠিক আছে। বাট আরেকজন আছে, তার সাথে ধর এ, তার সাথে তো সেরা বন্ধুত্ব, মানে সেরা। তাহলে কোনটাকে ভাঙতে আমার বেশি এনার্জি দিতে হবে? যেটা সেরা বন্ধুত্ব। এবার তার মানে কি, তোরা বেশি ক্লোজ, মানে তোদের বন্ড লেন্থ ছোট, তোদের বন্ধুত্ব স্ট্রেংথ বেশি, তাই জন্য তোদেরকে ভাঙতে বেশি এনার্জি দিতে হবে। দ্যাট ইজ কল্ড বন্ড এনার্জি। বলতে পারলাম না, পারলাম না? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, এটা বলে দিলাম কেন, এটা একটু জেনে রাখা দরকার, এটা যদিও খুব ছোটবেলার কনসেপ্ট। আচ্ছা, এবার ব্যাক বন্ডিং নিয়ে আমি একটা কথা বলতে চাই। ব্যাক বন্ডিং না দু প্রকারের হয়। কত ধরনের হয়? দুটো প্রকারের হয়। ঠিক আছে, কিরকম ভাবে হয় দুটো প্রকারের? একটা হয় সাইড অ্যাটম টু সেন্ট্রাল অ্যাটম, একটা হয় সাইড অ্যাটম টু সেন্ট্রাল অ্যাটম ব্যাক বন্ডিং, আরেকটা হয় সেন্ট্রাল অ্যাটম টু সাইড অ্যাটম ব্যাক বন্ডিং। মানে একটু বুঝতে পারছিস তো? মানে একটা ব্যাক বন্ডিং তোর সাইড অ্যাটম, যেরকম এইখানে বিএফ3 সাইড অ্যাটম, মানে যেরকম ফ্লুরিন, ফ্লুরিনের থেকে ইলেকট্রনটা কোথাও কোন দিকে যাবে, ইলেকট্রন ডেন্সিটিটা কোন দিকে যাবে, সেন্ট্রাল অ্যাটমের ভ্যাকেন্ট অরবিটালের দিকে যাবে, সাইড অ্যাটম টু সেন্ট্রাল অ্যাটম। ঠিক আছে, এটা একটা টাইপ। মনে রাখবি এই টাইপে ব্যাক বন্ডিং হওয়ার জন্য হাইব্রিডাইজেশনে কোনো চেঞ্জেস হয় না। কারণ হাইব্রিডাইজেশন আমরা কার চেক করি? সেন্ট্রাল অ্যাটমের চেক করি। সেন্ট্রাল অ্যাটম নিজের ইলেকট্রন কোথাও দানই করছে না, ও উল্টো অন্য কোথাও থেকে ইলেকট্রন পাচ্ছে। এবার নিজের ইলেকট্রন দান করছে না মানে ওর হাইব্রিডাইজেশনে কোনো ধরনের কোনো চেঞ্জেস আসবে না। তাহলে সাইড অ্যাটম টু সেন্ট্রাল অ্যাটম, যখন সাইড অ্যাটম থেকে ইলেকট্রন ডেন্সিটি সেন্ট্রাল অ্যাটমের দিকে যাবে ডিউরিং ব্যাক বন্ডিং, এই সময় কোনো ধরনের হাইব্রিডাইজেশনের চেঞ্জেস হবে না। এবং বিএফ3 আগেও sp2 ছিল, বিফোর ব্যাক বন্ডিং, আফটার ব্যাক বন্ডিং ও ইট উইল বি অ্যান sp2। Now the part comes where central atom to side atom have a situation. ধরে নে একটা এক্সাম্পল আছে আমার কাছে, আমি এক্সাম্পলটা বড় করে লিখে দেখাচ্ছি। ইট ইজ এরকম, এসআই সি, সরি সরি, SiH3, SiH3, and this is SiH3. ওকে, SI means হচ্ছে আমাদের সিলিকন। Silicon is the third period element and it has a vacant d orbital. It has a vacant d orbital. Remember this. This has a vacant d orbital. এর কাছে আছে vacant orbital আছে, হ্যাঁ, vacant d orbital। চাইলে আমি করেও দেখাতে পারি। সিলিকন is 14, 14 means 1s2, 2s2, 2p6, 3s2, 3p, কত হবে, 2p2। আর দেখ 3d-টা পুরো জিরো, 3d জিরো, 3 শুরু হয়েছে মানে 3d অব্দি তো যাবে। তার মানে দেখ পি এরও মাত্র একটা ফাঁকা আছে, আর ডি তো পুরো ফাঁকা আছে, পুরো ফাঁকা আছে, তো ভ্যাকেন্ট ডি আছে, ভ্যাকেন্ট পিও আছে একটা। মেইনলি এটাই ভ্যাকেন্ট, ভ্যাকেন্ট ডিটাই এখানে মেইন। ঠিক আছে, পুরো ভ্যাকেন্ট ডি রয়েছে। তাহলে ইজিলি ও কোথা থেকে ইলেকট্রন ডেন্সিটি নিতে পারবে। এবার কি হয়, SiH3 ইজ অলমোস্ট লাইক, মনে রাখবি, কার্বন সিলিকন, কাহে সীতা জি, তাই না, কার্বন সিলিকন অল ইন দ্য সেম গ্রুপ। তো CH3 যেরকম বিহেভিয়ার করবে, SiH3 ও সেরকমই বিহেভিয়ার করবে। কার্বন যেরকম বিহেভিয়ার করে ওই সেরকম বিহেভিয়ার করে। এবার তোরা ছোটবেলায় পড়েছিস, ছোটবেলায় পড়েছিলি CH3 মিথাইল গ্রুপ, যে কোনো অ্যালকাইল গ্রুপের একটা প্লাস আই এফেক্ট থাকে, প্লাস আই এফেক্ট, দ্যাট মিনস ইলেকট্রন ডোনেশন এফেক্ট। ঠিক আছে,
জেনারেল অর্গানিক কেমিস্ট্রি পড়তে গিয়ে পড়েছো, প্লাস আই এফেক্ট থাকে। তো প্লাস আই এফেক্টে কি হয়, সিগমা বন্ড থ্রু দ্য সিগমা বন্ড, এই সিগমা বন্ডের ইলেকট্রন গুলোকে এদিকে ঠেলে দেওয়া হয়। আর নাইট্রোজেন তো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এটাও তুই জানিস, নাইট্রোজেন ইজ অলসো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, তো ওই ইলেকট্রন নিজের দিকে টানবে, এইভাবে ওটাকে ডিফাইন করা যায়, ইলেকট্রন নিজের দিকে টানবে। তার ফলে কি হবে, নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ারটা আছে, দিস বিকামস ইন্টারনালি রিপেলড অ্যান্ড ডোনেটেড টু দিস SI silicon's back in d orbital as back bond, and this is donated to the silicon's back in d orbital as back bond. So in this case the back bonding is going to happen from central atom to side atom. বলতে পারলাম না পারলাম না? বলুন। শুনতে পাচ্ছেন তো আপনারা? আরে কিছু তো বল, হ্যাঁ না? Gain as many points of material as you can. ঠিক আছে Nice মোটামুটি বুঝেছি। capture. বুঝেছিস? হুম, ঠিকভাবে বুঝেছিস না মোটামুটি Gotcha. বুঝেছিস? মোটামুটি। Nice মোটামুটি আমি capture. আরেকবার বোঝাবো, দেখ। তাহলে আরেকবার একটু গল্পটা বলি, কি ঘটনাটা ঘটছে। ঘটনাটা খুব সিম্পল ঘটনা ঘটছে। ঘটনাটা Ouch. ঘটছে কি, ঘটনাটা ঘটছে এখানে যে ও বলছে আমার কাছে এরকম একটা স্ট্রাকচার আছে, নাইট্রোজেন আর তিনখানা SiH3। এবার সিলিকন তুই দেখবি, সিলিকন কোথাকার, সিলিকন হচ্ছে তোর আমার কোন গ্রুপের এলিমেন্ট, কার্বনের গ্রুপের এলিমেন্ট, তাই তো? এবং ও কত নম্বর আছে পিরিয়ডে, থার্ড পিরিয়ডে আছে। তা থার্ড পিরিয়ডে থাকার জন্য কি হবে, থার্ড পিরিয়ডে থাকার জন্য ও কিন্তু আহ, যে কোনো সময় কি করতে পারে, থার্ড পিরিয়ডে থাকার জন্য Really? ওর কাছে থাকবে ভ্যাকেন্ট অরবিটাল। এবার ভ্যাকেন্ট অরবিটালটা আমি তোকে দেখ ইসে করেও দেখিয়ে All my দিয়েছি, night. ঠিক আছে? তোকে কিন্তু আমি ভ্যাকেন্ট অরবিটালটা ইলেকট্রনিক কনফিগারেশন লিখেও দেখিয়ে দিয়েছি যে কিরকম ভ্যাকেন্ট অরবিটাল থাকবে। হ্যাঁ, এখানে থাকবে হচ্ছে তোর আমাদের ডি ভ্যাকেন্ট অরবিটাল, ডি তে যে ভ্যাকেন্ট অরবিটাল আছে সেই ডি ভ্যাকেন্ট অরবিটাল এখানে থাকবে। তা ভালো কথা, ডি ভ্যাকেন্ট অরবিটাল থাকবে যখন, তাহলে এবার কি হবে, নাইট্রোজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, আর সিলিকন SiH3 ইজ অলমোস্ট অ্যাক্টিং লাইক CH3 কি করে, ইলেকট্রন ডোনেট করতে ভালোবাসে। প্লাস আই, যদি একটা কাজ করবি, জাস্ট ইউটিউবে গিয়ে আজকে ক্লাসের পর প্লাস আই এফেক্ট কি জিনিস একবার দেখে নিবি, ঠিক আছে? বলবি ইন্ডাকটিভ এফেক্ট, প্লাস আই এফেক্টের ফুল ফর্ম হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট, ঠিক আছে? ইন্ডাকটিভ এফেক্ট। আমি তাও বলে দিচ্ছি ইন্ডাকটিভ এফেক্ট কি। বলে রাখবি এরকম গ্রুপ, অ্যালকাইল গ্রুপ গুলো কি করে, অ্যালকাইল গ্রুপ গুলো যে কোনো অ্যালকাইল গ্রুপ মানে CH2 CH3 হতে পারে, বা এরকম হতে পারে CH3 এরকম যে কোনো অ্যালকাইল গ্রুপ, এ কি করে, এরকম সিগমা বন্ডের থ্রু ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করে, সিগমা বন্ডের মাধ্যমে ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করে। আর ইলেকট্রন ডেন্সিটি ডোনেট করা মানে এই যে বন্ডের যে দুটো ইলেকট্রন সেটাকে ওই অন্য অ্যাটমের দিকে ঠেলে দেয়, আর কিচ্ছু না, ঠিক আছে? আর নাইট্রোজেন হচ্ছে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ও ইলেকট্রন টানতে ভালোবাসে, ও টানবে ও ঠেলছে, একই ব্যাপার, তাহলে দুজনে ভালোই কাজ করছে, একজন টানছে একজন ঠেলছে, ঠিক আছে? তাহলে এবার কি হবে, তখন নাইট্রোজেনের ওপর ইলেকট্রন ডেন্সিটিটা বেড়ে যাবে,
এবার এদিকে যত ইলেকট্রন গুলো আসবে, নাইট্রোজেনের মাথায় তো একটা লোন পেয়ার আছে, দিস ইজ লোন পেয়ার। এবার লোন পেয়ার মানে ইলেকট্রন, তাহলে এবার কি হবে, লোন পেয়ার আর ওই ইলেকট্রন গুলোর মধ্যে একটা ইন্টারনাল রিপালশন শুরু হয়ে যাবে। এই ইন্টারনাল রিপালশনের জন্য কি হবে, এ সোজা গিয়ে এই ভ্যাকেন্ট অরবিটালে নিজেকে অ্যাজ আ পাই ডোনেশন থ্রু ব্যাক বন্ডিং, ব্যাক বন্ডিং বেসিক্যালি পাই ডোনেশনের মাধ্যমে হয়, পাই ডোনেশন মানে পাই ইলেকট্রন হিসাবে এটাকে ডোনেট করে, তো ব্যাক বন্ডিং হয়। এবার কি বোঝাতে পারলাম না পারলাম? বল। হ্যাঁ হ্যাঁ এবার বুঝেছি মোটামুটি। ঠিক আছে, তো এই জিনিসটা তোমাকে একটুখানি বুঝে নিতে হবে যে হ্যাঁ আমার এখানে কাজটা কি হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে আমার বেসিক্যালি তাহলে ব্যাক বন্ডিংটা হলো। এবার এই ব্যাক বন্ডিং হওয়ার জন্য কি হলো, দেখো বিফোর ব্যাক বন্ডিং আমি যদি বলি, বিফোর ব্যাক বন্ডিং আমি যদি এর হাইব্রিডাইজেশন চেক করি, বলবি তুই একটা লোন পেয়ার তিনটে সিগমা, তার মানে চার, চার মানে হচ্ছে এসপি। কিন্তু আফটার ব্যাক বন্ডিং যদি আমি বলি, আফটার ব্যাক বন্ডিং আমি যদি বলি, তুই বলবি লোন পেয়ারটা তো ডোনেট হয়ে যাচ্ছে, এখানেও ডোনেট হচ্ছে, এখানেও ডোনেট হচ্ছে, এখানেও ডোনেট হচ্ছে, অলমোস্ট লোন পেয়ারটা নেই। তাহলে যাই হোক না কেন স্টেরিক নাম্বার উইল বি লেস দ্যান 4, অ্যান্ড এটা sp3 তো থাকবে না, sp3 থেকে ধীরে ধীরে এটা sp2 এর দিকে চলে যাবে, sp3 তো আর থাকবে না, sp3 আর নেই, ও কোথায় চলে যাবে, sp2 এর দিকে চলে যাবে। বোঝাতে পারছি না পারছি না? sp3 তে আরও নেই, sp2 এর দিকে চলে যাবে। এটাকে এইভাবেই বোঝ, আমার কাছে লোন পেয়ারটার ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে, তোরা তো এত ডিটেলে এটা বুঝতে পারবি না, তোরা যেহেতু অনার্সের নয়। আমার লোন পেয়ারটা গায়েব হয়ে যাচ্ছে, তাহলে লোন পেয়ার যদি গায়েব হয়ে যায় সিরিক নাম্বার কমে যাবে, এটা বুঝতেই পারছিস। তাহলে sp3 থেকে ওটা কোথায় চলে যাবে, sp2 এর দিকে চলে যাবে। বলতে পারছি না পারছি না? এবার সিরিক নাম্বার যদি 3 হয়ে যাবে, সিরিক নাম্বার তো 3 এর দিকে চলে যাবে যদি আমার লোন পেয়ারটা গায়েব হয়ে যায়, তাহলে জাস্ট তিনটে সিগমা থাকবে, তাই না? তাহলে ওটা ধীরে ধীরে sp2 এর দিকে চলে যাবে। বলতে পারছি না পারছি না এটা? হ্যাঁ মানে স্টেরিক নাম্বারটা যখন লোন পেয়ারটা যখন কমে যাচ্ছে তখন স্টেরিক নাম্বারও তো কমেই যাচ্ছে কজ সিগমা বেড়ে একদম তাই, যাচ্ছে। একদম তাই, ঠিকই বলেছিস। তাহলে ওটা sp2 এর দিকে চলে যাচ্ছে। তো এই তাহলে এখানে কি হচ্ছে, হাইব্রিডাইজেশনের একটা চেঞ্জ হচ্ছে। যখনই সেন্ট্রাল অ্যাটম থেকে ইলেকট্রন ডেন্সিটি সাইড অ্যাটমের দিকে ডোনেশন যাবে ব্যাক বন্ডিং, আমার হাইব্রিডাইজেশনটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আমার হাইব্রিডাইজেশনটা চেঞ্জ হয়ে যাবে। যত দূর মনে পড়ে, এত কঠিন কোশ্চেন তোদের দেবে না, তাও আমি এটা একটু শিখিয়ে দিলাম। ঠিক আছে, হাইব্রিডাইজেশন চেঞ্জ হয়ে যায় এবং তখন মনে রাখবি, তাহলে কিন্তু তার সব অ্যাঙ্গেল ট্যাঙ্গেল গুলো চেঞ্জ হয়ে যায়। এই যে সব লিখে দিয়েছি দেখবি, তাহলে এসপি যখন sp3 ছিল, অ্যাঙ্গেল গুলো সব 100 কত ছিল, 109.5 ডিগ্রি। তারপরে জিওমেট্রি ছিল টেট্রাহেড্রাল, শেপ ছিল ট্রাইগোনাল পিরামিডাল। ঠিক আছে, এগুলো সব কিন্তু করানো। এবং যখন sp2 এর দিকে চলে আসছি আমি, sp2 তার এখানে ch3 দিয়ে যখন করছি ব্যাক বন্ডিং হচ্ছে না, কিন্তু যে সিলিকন দিয়ে করছি ব্যাক বন্ডিং হচ্ছে। ঠিক আছে, এবার তুই বলবি দাদা আমি কিভাবে এত মনে রাখবো যে কাদের কাদের লোন পেয়ার হয়, কাদের কাদের লোন পেয়ার হয় না, আমার তো মনে থাকবে, এই সরি লোন পেয়ার বলছি, ভ্যাকেন্ট অরবিটাল আছে, ভ্যাকেন্ট অরবিটাল নেই। মনে রাখবি বাবা, থার্ড পিরিয়ডে পি ব্লক এলিমেন্টে মোটামুটি সবার ভ্যাকেন্ট অরবিটাল আছে, থার্ড পিরিয়ড দিয়ে সবার মোটামুটি ভ্যাকেন্ট অরবিটাল আছে, থার্ড পিরিয়ড থেকে থার্ড ফোর্থ ফিফথ সিক্স ভ্যাকেন্ট অরবিটাল আছে। সেকেন্ড পিরিয়ড অব্দি কারো ভ্যাকেন্ট অরবিটাল মোটামুটি থাকে না, কিন্তু থার্ড পিরিয়ড থেকে সবার মোটামুটি ভ্যাকেন্ট অরবিটাল রয়েছে। এটা কি বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা।
এই জন্যই তোমাদেরকে একটু পিরিয়ডিক টেবিলটা ভালো করে পড়তে হবে, নাহলে কিছু করার নেই। আচ্ছা দেখ, এই যখনই সিলিকন হলো, এটা sp2 তে চেঞ্জ হয়ে গেল, ট্রাইগোনাল প্লেনার হয়ে গেল, অ্যাঙ্গেল 120 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে, শেপও ট্রাইগোনাল প্লেনার হয়ে গেল, এগুলো জাস্ট মনে রাখবে। তো ব্যাক বন্ডিং এ সবার আগে কি দেখবো, পিরিয়ড ম্যাচ করছে কিনা, ঠিক আছে। যদি পিরিয়ড ম্যাচ করে বুঝবি ভালো ব্যাক বন্ডিং হবে, আর যদি পিরিয়ড ম্যাচ না করে তাহলে বুঝবি ভালো ম্যাচ করবে না। পিরিয়ড ম্যাচ বলতে বেসিক্যালি সেকেন্ড পিরিয়ডের কথা বলছি, ঠিক আছে। ধর যেরকম বিএফসি তে দুটোই সেকেন্ড পিরিয়ড, বোরন আর ফ্লুরিন, তাই জন্য এদের ব্যাক বন্ডিং সব থেকে ভালো হবে। বাট ফর ব্রোমিন এন্ড ক্লোরিন এদের সেকেন্ড পিরিয়ড থার্ড পিরিয়ড এদের ব্যাক বন্ডিং হবে, বাট নট দ্যাট গ্রেট, ঠিক আছে। ব্যাক বন্ডিং হবে বাট নট দ্যাট গুড। কেন? তুই একটা জিনিস বোঝ, যদি সিমিলার সাইজের অরবিটাল হয়, এদের এদের ওভারল্যাপিং খুব বেটার হয়, কিন্তু একটা ছোট একটা বড় এরকম হলে ওভারল্যাপিংটা ভালো হয় না, ঠিক আছে। থার্ড পিরিয়ডের অরবিটাল গুলো কি হবে, বড় বড় হবে, সেকেন্ড পিরিয়ডের অরবিটাল ছোট হবে, তো থার্ড আর সেকেন্ডের মধ্যে ম্যাচ খাবে না, সেকেন্ড আর থার্ডের মধ্যে। কিন্তু দুটোই যদি সেকেন্ড সেকেন্ড হয় তাহলে ভালো ম্যাচ খাবে। আবার তুই বলতে পারিস তাহলে দাদা দুটো থার্ডের মধ্যে কেন ম্যাচ খায় না? দেখ, যখন বেশি বড় হয়ে যায় না, এখানে ওভারল্যাপটা প্রপারলি হতে যায় না, ঠিক আছে। যখন খুব বড় বড় হয়ে যায় অরবিটাল, তখন ইলেকট্রন ডেন্সিটি এতটাই বেড়ে যায় যখন ওভারল্যাপটা খুব ভালোভাবে হতে চায় না, তাই জন্য থার্ডে আবার ব্যাক বন্ডিং হয় না। আগের দিন বলেছিলাম, তাই সবসময় সেকেন্ডের চেষ্টা করবে। সেকেন্ড দুটোই যদি সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট হয়, তাহলে ওদের মধ্যে ব্যাক বন্ডিং খুব বেটার হবে, ঠিক আছে। যেমন বিএফপি তে আর কি, এখানে এক্সাম্পল দিয়েও দেখিয়ে দিয়েছি, প্রচুর এক্সাম্পল দিয়ে এখানে দেখিয়েছি, ঠিক আছে। এখানে এক্সাম্পল দেওয়া আছে অনেকগুলো, 2-3টে এক্সাম্পল দেওয়া আছে, ঠিক। আচ্ছা, এখানে দেখ সেন্ট্রাল অ্যাটম থেকে সাইড অ্যাটমেরও এক্সাম্পল দেওয়া আছে। আচ্ছা, এবার এখানে একটা কথা বলে দিই, আচ্ছা, চল, এবার তোমাকে যেটা কম্পেয়ার করতে দেবে সেটা হচ্ছে লুইস অ্যাসিডিটি আর লুইস বেসিডিটি। কেউ লুইস অ্যাসিড কাকে বলে আর লুইস বেস কাকে বলে কেউ বলতে পারবি? বলো, কেউ বলতে পারবে? বল, লুইস অ্যাসিডিটি লুইস বেসিডিটি কে বলতে পারবি? বল, আরে ট্রাই তো কর কেউ। অ্যাসিড মানে কি, বেস মানে কি? হ্যালো, দেখ কেউ যদি বলে না। দেখ, অ্যাসিডিটি মানে কি, লুইস অ্যাসিডিটি মানে কি, লুইস অ্যাসিড মানে কি, লুইস অ্যাসিড মানে হলো দোজ হু ক্যান অ্যাকসেপ্ট ইলেকট্রন পেয়ার, যারা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করতে পারে তাদেরকে অ্যাসিড বলা হয়। আর লুইস বেস মানে কি, দোজ হু ক্যান ডোনেট ইলেকট্রন, যারা ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারে তাদেরকে বলা হয় লুইস বেস। তাহলে বেসিক্যালি কারো কাছে যদি ভ্যাকেন্ট অরবিটাল থাকে, ধর আমার কাছে কোনো একটা এলিমেন্ট আছে এক্স, এক্স না দিয়ে আমি ধর এটাকে এ বলি, এ, আর কাছে একটা ভ্যাকেন্ট অরবিটাল আছে, তার মানে ও কি করতে পারে, বাইরে থেকে যে কোনো এলিমেন্টের, যে কোনো একটা এলিমেন্টের ও যদি লোন পেয়ার এসে ডোনেট করতে চায়, ইট ক্যান অ্যাকসেপ্ট। সো দিস এ ইজ আ লুইস অ্যাসিড, সো দিস এ ইজ আ লুইস অ্যাসিড। বলতে পারি কি পারি না? অ্যান্ড ইন দ্য সেম ওয়ে, যদি আমার কাছে কোনো এ একটা এলিমেন্ট আছে আর তার কাছে থাকে লোন পেয়ার, ঠিক আছে, ও
ও কোনো যদি ধর এইচ প্লাস বা কাউকে গিয়ে ডোনেট করছে বেসিক্যালি, তো এই যদি গিয়ে ডোনেট করছে কাউকে, লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করছে, so it becomes a Lewis base. বলতে পারছি না পারছি না? কারো কাছে ভ্যাকেন্ট অরবিটাল থাকলে, these are vacant orbitals, ঠিক আছে, ভ্যাকেন্ট অরবিটালস। এটা বুঝবো কিভাবে? এক তো ভ্যাকেন্ট অরবিটাল নর্মালি হতে পারে, অথবা এরকম প্লাস সাইন থাকতে পারে, ঠিক আছে, এরকম ভাবে তোমাকে বোঝাতে পারে ভ্যাকেন্ট অরবিটাল প্লাস সাইন এরকম কিছু একটা থাকতে পারে। আর এর কাছে কি থাকবে? লোন পেয়ার, বেসিক্যালি ইলেকট্রন ডেন্সিটি, লোন পেয়ার থাকতে পারে, ইলেকট্রন ডেন্সিটি, এক্সট্রা ইলেকট্রন ডেন্সিটি আছে। তখন এটা যদি ডোনেট করে তাহলে ওটা হয়ে যায় লুইস বেস, আর যদি ও অ্যাকসেপ্ট করে দেন ইট ইজ আ লুইস অ্যাসিড। এইটুকু বোঝা গেল না গেল না? হ্যাঁ না বল ভাই। হ্যাঁ, বুঝেছি। দেখ, এইটুকু তো কোনো রকেট সায়েন্স নেই, জাস্ট মনে রাখ ইলেকট্রন কেউ অ্যাকসেপ্ট করছে ইট বিকামস অ্যান অ্যাসিড, ইলেকট্রন কেউ ডোনেট করছে ইট বিকামস আ বেস, ঠিক আছে? ইলেকট্রন, ঠিক আছে। হ্যাঁ, ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে অ্যাসিড, ডোনেট করলে বেস। এবার এক্সাম্পল দেখ, BF3 ধর, তারপরে ধর আমি আসছি এক্সাম্পল BCl3 BF PBr, CL আর BBr, এদের মধ্যে তোকে বললো লুইস অ্যাসিডিটি চেক। লুইস অ্যাসিডিটি কেন চেক করতে বললো? দেখ, সবার কাছে আছে ভ্যাকেন্ট অরবিটাল, সবার কাছে ভ্যাকেন্ট অরবিটাল আছে। বি এর প্রতিটা ব্রোমিনের কাছে, বোরনের কাছে, বোরনের কাছে কি আছে? ভ্যাকেন্ট অরবিটাল আছে। এবার এই ভ্যাকেন্ট অরবিটালে বাইরে থেকে কোনো একটা এলিমেন্ট এসে এরকম ডোনেট করতে পারে, বাইরে থেকে ডোনেট করতে পারে, সো ইট উইল অ্যাক্ট অ্যাজ আ লুইস অ্যাসিড, সো ইট উইল, দিস অল থ্রি উইল অ্যাক্ট অ্যাজ আ লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড। এবার তোকে বলেছে এর মধ্যে কে সব থেকে ভালো লুইস অ্যাসিড আর কে সব থেকে খারাপ লুইস অ্যাসিড, সেটা অর্ডারে সাজা, ঠিক আছে, ভালো কথা। এবার তুই দেখতে পাচ্ছিস বোরনও সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, ফ্লুরিনও সেকেন্ড পিরিয়ড, বোরন সেকেন্ড পিরিয়ড, ফ্লোরিন থার্ড পিরিয়ড, বোরন সেকেন্ড পিরিয়ড, ব্রোমিন ফোর্থ পিরিয়ড, ঠিক আছে, ফোর্থ পিরিয়ড। এবং সবার কাছেই একটা ঘটনা ঘটছে, দেখ, এদের কাছে লোন পেয়ার আছে, ক্লোরিনের কাছে লোন পেয়ার আছে, ব্রোমিনের কাছে লোন পেয়ার আছে, এবং সামনের জোন মানে বোরনের কাছে আবার ভ্যাকেন্ট অরবিটাল আছে। তা তুই সবাই সব জায়গায় বুঝতে পারছিস যে একটা কি হবে, আমার লোন পেয়ার ডোনেশন হয়ে ব্যাক বন্ডিং হওয়ার সম্ভাবনা আছে। বাট দ্য ফ্যাক্ট ইজ, আমি একটা জিনিস শিখেছিলাম, সেকেন্ডে তো খুব ভালো ব্যাক বন্ডিং হবে, হিয়ার দ্য ব্যাক বন্ডিং উইল বি দ্য হাইয়েস্ট, ব্যাক বন্ডিং উইল বি দ্য হাইয়েস্ট। বাট ফোর্থ আর সেকেন্ডের মধ্যে তো ব্যাক বন্ডিং হয়ই না, ব্যাক বন্ডিং তো হবেই না, নো ব্যাক বন্ডিং, কারণ টাচই খাচ্ছে না, মানে রেঞ্জেই নেই। সেকেন্ড আর থার্ডের মধ্যে ব্যাক বন্ডিং হবে, বাট নট দ্যাট গ্রেট, অল্প স্বল্প হবে, ঠিক আছে, নট দ্যাট গ্রেট, অল্প স্বল্প হবে, নট দ্যাট গ্রেট। আর ফোর্থ আর সেকেন্ডের মধ্যে ব্যাক বন্ডিং হবেই, ঠিক আছে। তাহলে এখন তুই কি বুঝতে, এবার দেখ আমাকে, এবার যদি এই যে বোরন যেটা যার ভ্যাকেন্ট অরবিটাল আছে তাকে যদি লুইস অ্যাসিডিটি শো করতে হয়, তাহলে তার অরবিটালটা আমার ফাঁকা থাকা দরকার। তাহলে কোথায় অরবিটাল সব থেকে বেশি ফাঁকা আছে, কেউ বলতে পারবি? এই তিনটের মধ্যে কোথায় ভ্যাকেন্ট অরবিটালটা সব থেকে বেশি ফাঁকা আছে বোরনে? এখানে যদি এই ভ্যাকেন্ট অরবিটালে যদি আমাকে ডোনেশন নিতে হয় বাইরে থেকে, তাহলে এই অরবিটালটাকে ফাঁকা থাকতে হবে। তাহলে এই তিনটের মধ্যে কোথায় কোন অরবিটালটা ফাঁকা আছে? কারণ এখানে ব্যাক বন্ডিং হচ্ছে, তাহলে এখানটা ভরে যাচ্ছে, এখানে ব্যাক বন্ডিং অল্প স্বল্প হচ্ছে তো অল্প স্বল্প হচ্ছে, বাট এখানে ব্যাক বন্ডিং হচ্ছেই না, তো এটা পুরোপুরি ফাঁকা আছে। তাহলে খুব ইজিলি ও বাইরে থেকে কারো থেকে ইলেকট্রন নিয়ে নিতে পারবে, অ্যান্ড BBr3 will become the best Lewis acid.
তারপরে এইটা অল্প স্বল্প ফাঁকা তারপর আছে, ক্লোরিন। হ্যাঁ, তারপরে ক্লোরিন হবে, এবং সব থেকে খারাপ হবে BBF, কারণ এর তো ভাই কি আছে, এর দারুণ একটা ব্যাক বন্ডিং হচ্ছে, এটা অসাধারণ অসাম ব্যাক বন্ডিং, ঠিক আছে, তাহলে এই জায়গাটা পুরো ফিল্ড হয়ে যাচ্ছে, তাহলে ও বাইরে থেকে নেবে কিভাবে, ওর তো ব্যাক এন্ড অরবিটালটা ব্যাক বন্ডিং দিয়েই ফিল হয়ে যাচ্ছে, তিনখানা ফ্লুরিনের ব্যাক বন্ডিং দিয়েই ফিল্ড হয়ে যাচ্ছে, সো হাউ হি উইল অ্যাকসেপ্ট ইলেকট্রন ফ্রম আউটসাইড, পারবে না, তাই জন্য ও খুব খারাপ লুইস অ্যাসিড, আর BBr3 সব থেকে ভালো লুইস বেস, লুইস অ্যাসিড। তাহলে কি বুঝলাম, ব্যাক বন্ডিং ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু লুইস অ্যাসিডিটি, মনে থাকবে না থাকবে, ভেরি ইম্পর্টেন্ট, দরকার বললে লিখে রাখ, ব্যাক বন্ডিং ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু লুইস অ্যাসিডিটি, মানে যত বেশি ব্যাক বন্ডিং হবে লুইস অ্যাসিডিটি তত কমে যাবে, বা অ্যাসিডিটি তত কমে যাবে, বলতে পারলাম না পারলাম না? বল। হ্যাঁ, বুঝেছি। এটা আরো দিয়ে দিচ্ছি, ব্যাক বন্ডিং এর অর্ডারটাও লিখে দিচ্ছি, BBr3 সব থেকে কম, BF3 সব থেকে বেশি, আর লুইস অ্যাসিডিটি উল্টো হয়ে যাচ্ছে। বাকিরা বুঝছে, আমি তো বুঝতেও পারছি না, বাকিরা তো কেউ কিছু কথাই বলে না, হ্যাঁ, একটু হ্যাঁ না মাথাটা নাড়া, কিছু তো বল, যে হ্যাঁ দাদা বুঝতে পারছি, দেখ আরেকটা দেখ, আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, সেম অ্যাসিডিটি, তোরা চেষ্টা করবি এটা, এটা আছে BF3, BOH3, আর এটা আছে BNH2 হোল থ্রাইস, BNH2 হোল থ্রাইস, মানে এরকম, মানে এগুলোকে এরকম ভাবে লেখে BF3 BOH হোল থ্রাইস, আর এটা আছে BNH2 হোল থ্রাইস, এদের মধ্যে লুইস অ্যাসিডিটি অর্ডারটা বলো, চেষ্টা কর, এইটা কিভাবে করবি দেখি, পারিস কিনা, বল। করবি বল, শানি, কি মনে হচ্ছে? BF3 টা সব থেকে স্ট্রংগেস্ট হবে। BF3 সব থেকে স্ট্রংগেস্ট কি হবে, কি? তুই আমাকে এখানে দুটোর অর্ডার বলবি, একটা হচ্ছে ব্যাক বন্ডিং এর অর্ডার, আর একটা হচ্ছে লুইস অ্যাসিডের অর্ডার। ব্যাকবন্ডিং সব থেকে বেশি স্ট্রং। ব্যাক বন্ডিং সব থেকে স্ট্রং হবে বলছিস BF3 তে? হ্যাঁ, মানে লুইস অ্যাসিড না, ব্যাকবন্ডিং সব থেকে বেশি স্ট্রং লুইস অ্যাসিড। এই ফ্লুরিন। আচ্ছা একটু দেখা যাক, তাহলে একটু আমি কম্পেয়ার করি এবার, চল। কি বলেছিস আবার আগে, বোরনের ব্যাক এন্ড অরবিটাল আছে, হ্যাঁ আছে, বোরনের ব্যাক এন্ড অরবিটাল আছে, হ্যাঁ আছে, চল। বোরনও সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, ফ্লুরিন সেকেন্ড পিরিয়ড, বোরন সেকেন্ড পিরিয়ড, অক্সিজেনও সেকেন্ড পিরিয়ড, বোরন সেকেন্ড পিরিয়ড, নাইট্রোজেনও সেকেন্ড পিরিয়ড, তাহলে এখন সবাই সেকেন্ড পিরিয়ড, এবং সবার কাছে লোন পেয়ার আর সেন্ট্রাল অ্যাটমে ভ্যাকেন্ট অরবিটাল আছে,
তার মানে ইট ইজ এন ভেরি আইডিয়াল কন্ডিশন ফর ব্যাক বন্ডিং ফর এভরিওয়ান। এখানে সবার ব্যাক বন্ডিং হবে, ভালো কথা, হবে তো ভালো। এবার কি দেখবি, এবার তুই একটা জিনিস চেক কর, আমাকে যদি ব্যাক বন্ডিং করতে হয় তাহলে আমার এই লোন পেয়ারটা খুব ইজিলি এখানে ডোনেট করতে হবে। এই লোন পেয়ার গুলোকে কি করতে হবে, খুব ইজিলি এখানে ডোনেট করে দিতে হবে। এবার তুই একটু চিন্তা করে বলতো, যদি আমি ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার দেখি, ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার আমি বলেছি ফোন, FON, ফ্লুরিন সব থেকে বেশি, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন। ফোন কল, ফোন সিএল, এরকম ফোন সিএল, ফোন কল, এটাকে বলে ফোন কল, FONCL, ফোন কল, ঠিক আছে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার যদি দেখি, ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে হাই হচ্ছে ফ্লুরিন আর সব থেকে লো হচ্ছে নাইট্রোজেন। তাহলে যার ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে কম আর যার ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে হাই, এদের দুজনের মধ্যে কে বেটার ডোনেশন করবে, কে বেটার ইলেকট্রনটাকে ছেড়ে দিতে পারবে, আমায় জলদি জলদি উত্তর দে। কে ইলেকট্রনটাকে বেটার ছাড়বে বল তাড়াতাড়ি। ইলেকট্রন মানে ইলেকট্রন টেনে রাখার ক্ষমতা, যার লো, ইলেকট্রোনেগেটিভ কে ছাড়বে, যার লো। যার লো, কারেক্ট কারেক্ট, যার লো, তার মানে নাইট্রোজেন। নাইট্রোজেন উইল ইজিলি ডোনেট ইলেকট্রন, ইলেকট্রোনেগেটিভিটি কম, সো ইজিলি ডোনেট লোন পেয়ার। তাহলে এর ব্যাক বন্ডিং সব থেকে বেটার, সব থেকে বেটার। আর এর ব্যাক বন্ডিং হবে বাট নট দ্যাট গ্রেট, আর এর ব্যাক বন্ডিংটা হবে মডারেট। বোঝাতে পারছি না, পাচ্ছি না, বোঝাতে পারলাম না, পারলাম না। এর ব্যাক বন্ডিংটা সব থেকে বেটার হচ্ছে নাইট্রোজেনের, কারণ ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে কম, সব থেকে ইজিলি ডোনেট করবে লোন পেয়ার, সো ব্যাক বন্ডিং উইল বি দ্য বেস্ট। ফ্লুরিন ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে হাই, হার্ড টু ডোনেট লোন পেয়ার। তাহলে ওর ব্যাক বন্ডিং সব থেকে কম হবে, হবে বাট সব থেকে কম হবে। অক্সিজেনের ক্ষেত্রে মিডিওকার হবে। তাহলে ব্যাক বন্ডিং যদি আমি অর্ডারটা লিখি, তাহলে সব থেকে ভালো ব্যাক বন্ডিং কার হবে, BNH2 হোল সাইজ, তারপরে কার হবে BOH হোল সাইজ, আর তারপর হবে BF3। এটা হচ্ছে ব্যাক বন্ডিং অর্ডার। আর লুইস অ্যাসিডিটি অর্ডার কি হয়ে যায়, উল্টো হয়ে যাবে। তাহলে BF3 will be great, BOH হোল সাইজ, BNH2। বোঝাতে পারলাম না, পারলাম না। হুম, ঠিকই আছে, বলো কার ক্লিয়ার হলো, কার ক্লিয়ার হলো না। বোঝাতে পারলাম। তাহলে আমাকে কি কি দেখতে হবে একটু মাথায় রাখতে হবে, আমার সাইড অ্যাটম কত ইজিলি ইলেকট্রন ডোনেট করছে সেটা চেক করতে হবে। আর ওটা চেক করবো কিভাবে, তার ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে। আমার সাইড অ্যাটম কত ইজিলি ইলেকট্রন ডোনেট করতে পারছে ব্যাক বন্ডিং এর জন্য। এখন তো তোদেরকে জাস্ট ব্যাক বন্ডিং, তোদেরকে আমি শিওর শট আমি তোকে বলে দিচ্ছি, তোদেরকে এই লোন পেয়ার দিয়ে এক্সাম্পল দেবে, ব্যাক বন্ডিং এক্সাম্পল আরো হয়, ঠিক আছে। কোথাও পাই বন্ড ইউজ করে ব্যাক বন্ডিং হতে পারে, কোথাও পাই ক্লাউড ইউজ করে হয়, ঠিক আছে, অনেক জায়গায় অনেক ধরনের হয়, দরকারই নেই এত পড়ার। তোদেরকে জাস্ট এরকম এক্সাম্পলই দেবে দিলে ব্যাক বন্ডিং এর জন্য। তাহলে ব্যাক বন্ডিং এর সাথে লুইস অ্যাসিডিটি কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল, মনে থাকবে। বল ইনভার্সলি প্রপোর্শনাল কেন হয়, আগেরটাতে বলে দিয়েছি। হ্যাঁ, আগেরটাতে বলে দিয়েছি, ঠিক আছে। শোন আরো একটা কথা বলি, যখন ধর পড়তে বসলি, ধর তোর মনে হচ্ছে যে আমি না এটা বুঝতে পারছি না, তোদের যখন রেকর্ডেড ভিডিও দেওয়া থাকে, রেকর্ডেড ভিডিওটা একবার প্লে করে দিই, আরেকবার দেখে নিবি, তাহলেও দেখবি অনেক হেল্প হবে, ঠিক আছে। লুইস অ্যাসিডিটি ডান,
লুইস বেসিসিটিটা একটু পড়ে নে। লুইস বেসিসিটিও মনে রাখবি ইনভার্সলি প্রপোর্শনাল টু ব্যাক বন্ডিং। ঠিক আছে, লুইস বেসিসিটিও ইনভার্সলি প্রপোর্শনাল টু ব্যাক বন্ডিং হয়। আমি জাস্ট একটাই এক্সাম্পল এখানে দেখাচ্ছি, দেখ এন সিএইচ3 হোল থ্রাইস আর এন এসআইএইচ3 হোল থ্রাইস। ঠিক আছে, আমি এটা লিখেই দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এন সিএইচ3 হোল থ্রাইস আর এটা হচ্ছে এন এসআইএইচ3 হোল থ্রাইস। এটার মানে কি, এন সিএইচ3 হোল থ্রাইস মানে সিএইচ3 থাকবে এখানে, মিথাইল গ্রুপ সিএইচ3, and here it is also a CH3. ঠিক আছে, আর নাইট্রোজেনের কাছে কি আছে, লোন পেয়ার। আর নাইট্রোজেন এখানে কি থাকবে, SiH3 SiH3 and here SiH3, আর এখানে কি আছে, লোন পেয়ার। এবার কার্বনের কাছে এখানে কোনো ভ্যাকেন্ট অরবিটাল নেই, নো ভ্যাকেন্ট অরবিটাল, নো ভ্যাকেন্ট অরবিটাল, বাট সিলিকন হ্যাজ আ ভ্যাকেন্ট অরবিটাল, ইট হ্যাজ ভ্যাকেন্ট অরবিটাল। তাহলে ও কি করবে, লোন পেয়ার এখানে সোজা ডোনেশনে পাঠাবে। বাট এখানে এই ব্যাক বন্ডিংটা হচ্ছেই না, নো ব্যাক বন্ডিং। বাট এখানে কি হচ্ছে, একটা ব্যাক বন্ডিং হচ্ছে। এবার লুইস বেসিসিটি কি বলেছিলাম, লোন পেয়ার ডোনেশন, লোন পেয়ার ডোনেশন বা ইলেকট্রন ডোনেশন। তাহলে এই লোন পেয়ারটা যদি ব্যাক বন্ডিং এ ব্যস্ত হয়ে যায়, ও এখানেও ব্যস্ত হয়ে যাবে, এখানেও হয়ে যাবে, এখানেও হয়ে যাবে। তো লোন পেয়ারটা যদি ব্যাক বন্ডিং এই চলে যায়, তাহলে ও অন্য কোনো এইচ প্লাস কে কিভাবে ডোনেট করবে, করতে পারবে না ভালোভাবে। বাট এখানে ব্যাক বন্ডিং হচ্ছেই না, তো খুব ইজিলি কোনো এইচ প্লাস কে এই লোন পেয়ারটা ডোনেট করে দিতে পারে। তাহলে যেখানে ব্যাক বন্ডিং নেই সেখানে লুইস বেসিসিটিটা আছে। বাট এখানে যেহেতু ব্যাক বন্ডিং হচ্ছে, তাই ফলে এটা কি করতে পারছে, এটা এখানেই বিজি হয়ে যাচ্ছে, তাই ও বাইরে কাউকে আর ডোনেট করতে পারছে না সেইভাবে। তাহলে লুইস বেসিসিটি অর্ডার যদি, আচ্ছা ব্যাক বন্ডিং অর্ডারটা দেখে নে। ব্যাক বন্ডিং তাহলে কি হবে, SiH3 হোল থ্রাইস এর বেশি হবে CH3 হোল থ্রাইস এর থেকে। তাহলে লুইস বেসিসিটিটা কি হচ্ছিল, উল্টো হয়ে যাচ্ছে না। তাহলে SiH3 হোল থ্রাইস এর কম হবে, CH3 হোল থ্রাইস এর বেশি হবে। বলতে পারলাম না, পারলাম না, বল। হ্যাঁ, বুঝেছি। বাকিরা তো কোনো কথাই বলে না, আদৌ ওরা ক্লাস করে কিনা ভগবান জানে, অবস্থা কেন। ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট আছে এখানে। আচ্ছা, তোদের সিলেবাসটায় ডাইপোল মোমেন্টের কথা উল্লেখ করেছে, একটু দেখে নি দাঁড়া। এই ধরো সিলেবাসটা পেয়েছি। বেঞ্চ রুল, ডাইপোল মোমেন্ট আছে, রেসিপিয়ার হয়ে গেছে, শেপস অফ মলিকিউল এন্ড আয়ন্স হয়ে গেছে, ডান ডান ডান। মাল্টিপল বন্ডিং, সিগমা বন্ড অ্যাপ্রোচও করিয়ে দিয়েছি। গুড গুড গুড।
তাহলে আমাদের শুধু বেনজিনটাও করিয়ে দিয়েছি, যদিও বেনজিন তো এখন নেই, আর ডাইপোল মোমেন্টটা লাগবে। ডাইপোল মোমেন্ট, তারপরে ফাজান বেঞ্চ দিয়ে দেবো, তারপরে আয়নিক বন্ডের দু একটা জিনিস আছে, ওগুলো করে দিতে হবে। ঠিক আছে, আজকে মোটামুটি কোভালেন্টের পাশ সবার গুড। আচ্ছা, ডাইপোল মোমেন্ট কি বলছিল আগে? আমি না একটা জিনিস বলি, তোদের তো এত দরকার নেই ডাইপোল মোমেন্ট এত ডিটেলে শেখার দরকার নেই। আমি তোদেরকে জিজ্ঞেস করবে কোন মলিকুল পোলার কি পোলার নয়, এইটুকু জিজ্ঞেস করবে। ঠিক আছে, তোদেরকে বেশি কিছু জিজ্ঞেস করবে না। বেসিক্যালি ডাইপোল মোমেন্ট কি, এটা একটা ফিজিক্স এর কনসেপ্ট। ঠিক আছে, ডাইপোল মোমেন্ট, ঠিক আছে, তোদেরকে জিজ্ঞেস করবে কি। মনে রাখবি, যদি ধর আমার কাছে একটা এরকম বন্ড আছে এ বি, আমি বললাম ইলেকট্রন নেগেটিভিটিতে বি গ্রেটার দেন এ, তাহলে ইলেকট্রন এদিকে টানবে। বোরন মানে বোরন না, এটা বি, একটা এলিমেন্ট, টানবে এই বন্ড, এবং ইলেকট্রন এখানে টানলে এর মাথায় কি আসবে, ডেল্টা নেগেটিভ চার্জ। পুরোপুরি টেনে নিয়ে নেয়নি, তাই এখানে পুরোপুরি নেগেটিভ আসেনি। ডেল্টা মিন্স, কোথাও যদি ডেল্টা লেখা থাকে, দিস মিন্স পার্শিয়াল। পার্শিয়াল, ডেল্টা মিন্স পার্শিয়াল, একটা ছোট্ট খাটো। তো এর মাথায় আসবে ডেল্টা নেগেটিভ চার্জ, আর এর মাথায় আসবে ডেল্টা পজিটিভ চার্জ। তার মানে একটা এখানে কি হচ্ছে, একটা ডাইপোলারিটি একটা তৈরি হচ্ছে। ডাইপোলারিটি, ডাইপোলারিটি, পোলারিটি মানে দেখবি ব্যাটারির দুটো পোল হয়। একটা ব্যাটারি যদি কিনি, সেরকম ব্যাটারি হয়, একটা প্লাস হয়, একটা মাইনাস হয়। ঠিক আছে, এরকম তো একটা ব্যাটারি হয়, একটা প্লাস মাইনাস, তাহলে আমরা কি বলি, ব্যাটারির দুটো পোল হয়। তারপরে একটা একটা ম্যাগনেট যদি নিস, নর্থ সাউথ, তাহলে এরও দুটো পোল হয়। তাহলে এদের সবার যে কোনো জিনিসের দুটো করে পোল হয়। পোলারিটি মানে ডাইপোলারিটি। তাহলে দেখ, এখানেও দুটো ডাইপোলার জিনিস তৈরি হচ্ছে, একটা প্লাস একটা মাইনাস। সো ইট ইজ কল্ড আ ডাইপোল। বলতে পারলাম না পারলাম না, ডাইপোল কাকে বলে? বলো। সব থেকে সিম্পল এক্সাম্পল হচ্ছে HCl। ক্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ, সো ক্লোরিনের মাথায় নেগেটিভ, এর মাথায় পজিটিভ, সো ইজ আ ডাইপোল। বল, কোনো অসুবিধা? না, ঠিক আছে। এবার একটা অ্যাটম, একটা মলিকুলের মধ্যে নিশ্চয়ই একটা সিঙ্গেল বন্ড সবসময় হয় না, মাল্টিপল বন্ড হতে পারে। ঠিক আছে, যেরকম ধর একটা এক্সাম্পল আমি তোকে যদি দিই, দিলাম সিম্পল এক্সাম্পল দিয়ে, হ্যাঁ BF3 এক্সাম্পলটাই নিয়ে নে, BF3 এক্সাম্পলটা। BF3 এক্সাম্পলটা, আচ্ছা BF3 দিয়ে শুরু করি। ঠিক আছে, BF3 দিয়ে শুরু করি। আচ্ছা, এবার তার আগে একটা কথা বলে দিই। যদি মলিকিউলে, আচ্ছা এটা করতে করতে বলবো, থাকতে এটা করতে করতে বুঝতে পারি। প্রথমে BF3 এক্সাম্পলটা। এবার একটা ডাইপোলকে ডিনোট করার একটা টেকনিক আছে। এখানে যখন HCl এরকম ডাইপোল আছে, মনে রাখবি নেগেটিভের দিকে অ্যারোটা দিয়ে আমি পোতটা এরকম কেটে দেবো, পিছনটা কেটে দেবো। নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভের দিকে অ্যারো যাবে, পেছনটা এরকম কেটে দেবে। পজিটিভ থেকে নেগেটিভের দিকে অ্যারো যাবে, পেছনটা এরকম কেটে দেওয়া হবে। দিস ইজ আ সিম্বল অফ ডাইপোল। এবার ধর BF3 একটা আছে, তো ফ্লুরিন মোর ইলেকট্রোনেগেটিভ সবাই জানি, তো ডাইরেকশন এইদিকে হবে, এইদিকে হবে, আর এইদিকে হবে। এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই, বুঝে গেছে। কারণ ফ্লুরিন গুলোর মাথায় ডেল্টা নেগেটিভ, ডেল্টা নেগেটিভ, ডেল্টা নেগেটিভ, এর মাথায় ডেল্টা ক্লিয়ার। আচ্ছা, এবার কোয়েশ্চেন হবে, দিস মলিকিউল, দুটো অপশন, পোলার নাকি নন পোলার। ঠিক আছে, এবার এটা করতে গেলে
তোকে তোকে মিউ, আচ্ছা ডাইপোলের একটা সিম্বল কি হলো, মিউ। মিউ রেজাল্টেন্ট, মানে রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্টটা তোকে বের করতে হবে। মানে টোটাল মলিকিউলের জন্য কি অসুবিধা আছে। তোরা ছোটবেলায় ভেক্টর পড়েছিস, ভেক্টর, ঠিক আছে, যেরকম ভেক্টরে বের করতাম সেরকম বের করতে হবে মিউ রেজাল্টেন্টটা কি হবে, ঠিক আছে। তো সেইটা করতে গিয়ে মনে রাখবি এখানে লাইক দিস, ফর দিস কাইন্ড অফ থিং আমরা কি জানি, এর অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে, 120 ডিগ্রি। এবার আমরা কি করব, আমরা সেই মিউ রেজাল্টেন্টের ফর্মুলা বসাবো। দেখ এই দুটো ডাইপোল মোমেন্ট এরকম ভাবে আছে, এইটা একটা এদিকে একটা। এবার এই দুটোর রেজাল্টেন্ট কি হবে, মাঝখান দিয়ে বেরোবে। সেই ভেক্টরে করেছিলাম ছোটবেলায় ফিজিক্সে, এদিক দিয়ে একটা বেরোচ্ছে, এদিক দিয়ে একটা বেরোচ্ছে, তো মাঝখান থেকে একটা বেরোবে, তো ইট উইল বি দ্য রেজাল্টেন্ট। রেজাল্টেন্টের ফর্মুলা কি ছিল, √/μ1 μ2 μ1 স্কোয়ার প্লাস μ2 স্কোয়ার, μ1 স্কোয়ার প্লাস μ2 স্কোয়ার প্লাস 2 μ1 μ2 cos থিটা, ঠিক আছে। দিস ওয়াজ দ্য ফর্মুলা অফ ডাইপোল মোমেন্ট। আমার কিছু করার নেই, করতে হবে, ভুলে গেছো হয়তো। হুম। আচ্ছা, কেউ cos 120 ভ্যালু বলতে পারবি? cos 120 ভ্যালু কত হয়? কি রে, বল বল। হাফ ছিল কি? না, cos 120 ভ্যালু হাফ ছিল না। মাইনাস হাফ ছিল, হাফ ছিল না। কত ছিল? মাইনাস হাফ। ভুলে গেলে হবে না, cos 120 ভ্যালু ছিল মাইনাস হাফ। দয়া করিয়া মুখস্থ করুন, cos 120 ভ্যালু ছিল মাইনাস হাফ, ঠিক আছে, মাইনাস হাফ। এবার এই বোরন আর ফ্লুরিনের মাঝে যা ডাইপোল মোমেন্ট, এই বোরন আর ফ্লুরিনের মাঝে সেম ডাইপোল মোমেন্ট, তাহলে দুটোর ভ্যালু আমি মিউ মিউ ধরে নিলাম, ঠিক আছে, আমি মিউ ধরে নিচ্ছি, প্রতিটা ডাইপোল মোমেন্টের ভ্যালু এখানে মিউ ধরে নিচ্ছি। এবার তুই যদি এই ফর্মুলাটায় বসাস, μ1 স্কোয়ার মানে মিউ স্কোয়ার, প্লাস এখানেও এটা মিউ স্কোয়ার হয়ে গেল, প্লাস 2 এখানে μ1 × μ2 মানে মিউ স্কোয়ার হয়ে গেল, আর cos 120 মানে মাইনাস হাফ ইন্টু মাইনাস, 2 দিয়ে এই 2টা কেটে গেল, মাইনাস দিয়ে এটা প্লাসটা গুণ করলে মাইনাস হয়ে যাবে, আর এই দুটো করলে কি হয়ে যাবে, 2 μ² মাইনাস অফ মিউ স্কোয়ার, দ্যাট মিনস মিউ স্কোয়ার। এবার √/μ², প্রতিটা কি আছে, রুটে আছে, √/μ² মিনস মিউ। তাহলে এই রেজাল্টেন্টটাও আমার কত আসলো, মিউ আসলো। সেই মিউ আসার ফলে কি হলো, এই মিউ আর এই মিউ কেটে গেল, তার ফলে অল টোটাল পুরো মলিকুলের মধ্যে কোনো রকম ডাইপোল মোমেন্ট আর থাকলো না। বন্ডের মধ্যে ডাইপোল মোমেন্ট আছে, বাট অন অ্যান অ্যাভারেজ ফুল মলিকুলের মধ্যে কোনো ডাইপোল মোমেন্ট আর নেই। তাই জন্য মিউ নেট ইজ ইকুয়াল টু 0, এবং যাদের মিউ নেট 0 হয় বা মিউ রেজাল্টের পুরোটা 0 হয়, তাদেরকে আমরা বলি নন পোলার মলিকিউল, তাদেরকে আমরা বলি নন পোলার মলিকিউল। বোঝাতে পারলাম না, পারলাম না? আর যাদের ভ্যালু মিউ নট ইজ ইকুয়াল, মিউ নেট ইজ ইকুয়াল টু 0, আর এখানে কি হবে, মিউ নেট নট ইজ ইকুয়াল টু 0। কিছু যদি ভ্যালু থাকে দ্যাট উইল বি পোলার, কিছু যদি ভ্যালু না থাকে দ্যাট উইল বি নন পোলার। বোঝাতে পারলাম না, পারলাম না? ক্যালকুলেশন পার্টটা আরেকবার দেখাও। ক্যালকুলেশন পার্টটা আরেকবার দেখাবো, নো প্রবলেম, এখানে দেখিয়ে দিচ্ছি। আমি বললাম সব কটা এখানে সেম বর্ণ আছে, তো সব কটাকে মিউ মিউ ধরে নিলাম। এবার মিউ নেটের ফর্মুলা কি ছিল, রেজাল্টেন্ট ভেক্টরের ফর্মুলার মতো, μ1 স্কোয়ার প্লাস μ2 স্কোয়ার প্লাস 2 μ1 μ2 cos থিটা। এবার এখানে অ্যাঙ্গেল ছিল 120 ডিগ্রি, cos 120 ডিগ্রির ভ্যালু কত দাঁড়িয়েছে আমার কাছে, -1/2। তাহলে আমি কি করব, এখানে এবার μ1 μ2 সব এক, সেটা কি মিউ, এখানে মিউ ধরে নেওয়া হয়, এটাও মিউ, এটাও মিউ, তাহলে মিউ মিউ করলে কত হবে, μ² প্লাস মিউ স্কোয়ার।
প্লাস 2 মিউ ইন্টু মিউ আর কস 120, তাহলে কস 120 ডিগ্রি ভ্যালু। আমি যদিও এত তোর ক্যালকুলেশন করতে লাগে না, জাস্ট আমি বোঝানোর জন্য বলে দিচ্ছি। মিউ ওয়ান মিউ টু কত হবে ভাই? মিউ ওয়ান মিউ টু মনে রাখবি তোর হবে হচ্ছে সরি মিউ, আচ্ছা 2 মিউ স্কোয়ার প্লাস এই কস 120, 2 ইন্টু মিউ, এটা কি হবে মাইনাস হাফ দিয়ে গুণ করছি, তাহলে 2 দিয়ে এই 2টা কেটে গেল, মাইনাস দিয়ে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, আর মিউ ইন্টু মিউ করলে মিউ স্কোয়ার, তাহলে 2 মিউ স্কোয়ার মাইনাস অফ মিউ স্কোয়ার, দ্যাট উইল বি রুট ওভার অফ মিউ স্কোয়ার, দ্যাট উইল বি মিউ। তাহলে এই যে রেট রেজাল্টেন্ট যেটা বেরোচ্ছে সেটাও মিউ বেরোচ্ছে, তাই এই মিউ দিয়ে এই মিউটা কেটে গেল, দ্যাটস ওয়াই আর নো ডাইপোল মোমেন্ট ইজ লেফট, তাই কোনো রেজাল্টেন্ট ডাইপোল মোমেন্ট আমার কাছে নেই, দ্যাটস ওয়াই মিউ নেট ইকুয়াল টু 0 এসছে। তাই বলতে পারি মিউ, এটা নেট বলবো না, এটাকে রেজাল্টেন্ট বলে, এটা রেজাল্টেন্ট, তাই মিউ রেজাল্টেন্ট এটা এসছে। তাহলে মিউ নেট মানে পুরো মলিকিউলের জন্য কত এসছে? 0, দ্যাটস ওয়াই দিজ আর নন পোলার মলিকিউল। বল বোঝাতে পারলাম না পারলাম না? হ্যাঁ ঠিক আছে, এবার তোদের না এটা জিনিসটা মুখস্থ করে রেখে দেবি, যে যদি আমার এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি হয় আর এই দুটো ডাইপোল মোমেন্ট যদি ইকুয়াল হয়, মানে এইখানে সাইড অ্যাটম গুলো যদি সেম হয়, তাহলে আমার এই রেজাল্টেন্টটা এই মিউই আসবে। যেরকম আমি একটা এক্সাম্পল দেখাই, ধর পিসিএল5, ধর ফসফরাস, ক্লোরিন, 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 এরকম আসবে। আরে ভাই ফসফরাস কোন গ্রুপ? নাইট্রোজেনের গ্রুপ, নাইট্রোজেনের গ্রুপ, তার মানে ওর বাইরে 5টা, 1 2 3 4 5, তাহলে ক্লোরিন 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 ক্লোরিন, তাহলে এটা কি হবে? sp3d, তার মানে ট্রাইগোনাল বাইপিরামিডাল, টিবি। ঠিক আছে, ট্রাইগোনাল বাইপিরামিডাল লিখে দিয়েছি। আমি কি জানি এই ট্রাইগোনাল বাইপিরামিডালে এই অ্যাঙ্গেলটা কত? 120 ডিগ্রি। তাহলে এর ডাইপোল মোমেন্ট যদি মিউ ওয়ান হয়, আচ্ছা এগুলো সব করে মিউ ধরতে হবে কারণ ক্লোরিন আছে, মিউ হবে, এটাও মিউ হবে, এটাও মিউ হবে, এইটাও মিউ, এটাও মিউ। এবার তুই আমাকে একটা কথা বল, এই দুটো রেজাল্টেন্ট আমার কি হবে? মিউ হবে। এবার আমি বলতে পারি যে এই মিউটা দিয়ে এই মিউ কেটে গেল আর এই মিউটা দিয়ে এই মিউ কেটে গেল, তাহলে অল টোটাল মিউ নেট কিছুই পড়ে রইল না, 0। সো ইট ইজ অলসো আ নন পোলার বল। বলতে পারলাম না পারলাম না? বুঝলাম। আচ্ছা, তারপর আরো এক্সাম্পল দেখাচ্ছি আমি। ধর তোকে আমি একটা অন্য এক্সাম্পল দেখাই। কোন এক্সাম্পল? আচ্ছা, এইবার এবার না এটা টেস্ট নিন, কে কতটা পড়াশোনা করছে বোঝা যাবে। PCl3F2, প্লিজ গিভ মি দ্য স্ট্রাকচার। কে কতটা পড়াশোনা করছে বোঝা যাবে। আরে তাড়াতাড়ি বল। ট্রাইগোনাল বাইপিরামিডাল। ট্রাইগোনাল বাইপিরামিডাল হবে, কারেক্ট। এবার শাইনি আমার সাথে সাথে করবি, দাঁড়া, বাকিরা তো কেউ ইন্টারাক্ট করে না, কিছু করার নেই আমার। ফসফরাস আছে, ট্রাইগোনাল বাইপিরামিডাল মানে তিনটে এরকম ইকুয়েটোরিয়াল বন্ড, ওপরে একটা নিচে একটা। এবার ফ্লুরিনকে আমি কোথায় বসাবো? ইকুইটোরিয়ালে বসাবো না অ্যাক্সিয়ালে বসাবো? এইটা হচ্ছে মোর কনসেপ্ট। এই অ্যাক্সিয়ালে কে বসবে? ক্লোরিন বসবে। এক্সিয়ালে বসবে। কারণ মোর ইলেকট্রোনেগেটিভকে আমরা সবসময় হ্যাঁ অ্যাক্সিয়ালে এক্সিয়ালে শিখতে বসাবে। হবে। একদম, এটা মনে আছে তো? বেন্স রুল, এটাই ছিল বেন্স রুল। ঠিক আছে, এই হয়ে গেল আমার ডান। ডান। তাহলে আমি বলে দিতে পারি যে এইটা আমার যদি মিউ হয়, এইটা আমার মিউ হবে, এইটাও আমার মিউ ওয়ান, এগুলোকে মিউ ওয়ান দিয়ে, আর ফ্লুরিনের গুলোকে কি দিয়ে দে? মিউ টু দিয়ে দে। ফ্লুরিনের গুলোকে কি দিয়ে দে? মিউ টু দিয়ে দে।
এবার তুই লক্ষ্য কর, এবার এই দুটো মিউ ওয়ান এর রেজাল্টেন্ট কি হবে? মিউ ওয়ান হবে, কারণ এখানে তো 120 ডিগ্রি আছে। সরি। এবার আমি কি বলতে পারি, এই মিউ ওয়ান দিয়ে এই মিউ ওয়ান কেটে গেল, আর এই মিউ টু দিয়ে এই মিউ টু কেটে গেল, কারণ ইকুয়াল অ্যান্ড অপোজিট ভেক্টর ক্যান্সেলস ইচ আদার। মনে আছে ছোটবেলায় পড়েছিলাম, ইকুয়াল অ্যান্ড অপোজিট ভেক্টরস ক্যান্সেল ইচ আদার। ইকুয়াল অ্যান্ড অপোজিট ভেক্টর ক্যান্সেল ইচ আদার। সেই ছোটবেলার ফিজিক্সের প্রথম চ্যাপ্টার, ফিজিক্সের 11-এর প্রথম চ্যাপ্টার ভেক্টরস। ঠিক আছে, ক্যান্সেল করে দিচ্ছে, তাহলে এটাও কি হয়ে গেল? নন পোলার, কারণ মিউ নেট ইজ ইকুয়াল টু 0 আসছে। বলতে পারছি না রে। হ্যাঁ বুঝেছি। কিন্তু যদি এখানে আমি জাস্ট কি করতাম বলতো, আমি জাস্ট পি F3Cl2 করে দিতাম, খেলা বদলে যাবে। কিরম ভাবে? ফসফরাস তো হবেই, উপরে ফ্লুরিন নিচে ফ্লুরিন, এখানে একটা ফ্লুরিন আর দুটো ক্লোরিন এখানে থাকবে। এবার তুই লক্ষ্য কর, ফ্লুরিনের এটার জন্য আমি যদি মিউ ওয়ান ধরে নিই, এটাকে আমি মিউ ওয়ান ধরে নিচ্ছি, এটাও আমার কি হয়ে যাবে? মিউ ওয়ান। আর ক্লোরিনের জন্য যেটা রয়েছে এটা আমার মিউ টু, আর এখানে যেটা রয়েছে এটা আমার মিউ টু। ঠিক আছে, এই দুটোর রেজাল্টেন্ট কি হবে? মিউ টু হবে, কারণ এটা 120 ডিগ্রি আছে। ঠিক আছে, মিউ টু হবে। তাহলে এবার তুই বলতেই পারিস যে দেখো দাদা, এখানে মিউ ওয়ান কেটে যাচ্ছে, বাট এখানে মিউ ওয়ান কাটছে না, সো মিউ নেট not is equal to 0, so it's a polar molecule. বলতে পারছি না। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে, যখন আমরা ওই ফর্মুলাটা লিখছিলাম তখন আমরা তো দুটো মিউর ভ্যালু সেম নিয়েছিলাম, কিন্তু হ্যাঁ, ওখানে এই কেন সেম, জায়গায় তো আলাদা ওখানে হবে। কেন সেম নিয়েছিলাম? ওখানে সাইড অ্যাটম গুলো সেম ছিল মোনা, ওখানে সাইড অ্যাটম গুলো সেম ছিল। ও, এই দুটো তো সেম, ফ্লুরিন, তাই এখানে সেম নিয়ে এখানে এই ফর্মুলাটা জাস্ট এই রেজাল্টেন্টটা বের করার জন্য, আচ্ছা। এটা তো ভেক্টরের রেজাল্টেন্টের ফর্মুলা, রেজাল্টেন্ট ভেক্টরের ফর্মুলা নেই। পুরোনো ফিজিক্স বই খুলে দেখবি রেজাল্টেন্ট ভেক্টরের ফর্মুলা। এখানেও দেখ না, এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা বের করছি, মিউ দিয়ে রেজাল্টেন্ট ভেক্টর মিউটা বের করেছি। ঠিক আছে, বুঝলাম। হ্যাঁ, তাহলে এখানেও তাই করেছি, এখানে মিউ ওয়ান দিয়ে এটা মিউ ওয়ানই বের করেছি রেজাল্টেন্ট ভেক্টর। কিন্তু এই মিউ ওয়ানের সাথে এই মিউ ওয়ান কেটে গেছে, আছে এখানে তো কেটে গেছে, এইখানে কাটেনি। এই যে এখানেও দেখ মিউ টু দিয়ে মিউ টু বের করেছে, কিন্তু মিউ টুর সাথে মিউ ওয়ান কাটবে না, কারণ এরা দুটো ইকুয়াল নয়, অপোজিট বাট ইকুয়াল নয়, অপোজিট বাট ইকুয়াল নয়। দ্যাটস ওয়াই মিউ নেট ইজ ইকুয়াল টু 0। বলতে পারলাম না? আমাদের কোয়েশ্চেন কেমন আসবে, মানে এরকম স্ট্রাকচার দিয়ে তোমাদের বলবে বলতে? বলতে পোলার না নন পোলার? পোলার কি নন পোলার? হ্যাঁ, আচ্ছা। স্ট্রাকচার দেবে না, জাস্ট লিখে দেবে। ধর তোকে একটা স্ট্রাকচার দিল, মানে জাস্ট কম্পাউন্ড দিয়ে দেবে POCl, তাহলে তোকে করতে হবে ফসফরাস মানে কতগুলো, ফসফরাস মানে হচ্ছে তো নাইট্রোজেনের গ্রুপ, মানে 1 2 3 4 5, অক্সিজেন ডাবল বন্ড করবে, ক্লোরিন 3টে সিঙ্গেল বন্ড করবে, তাহলে আমার একটা সিগমা, দুটো সিগমা, তিনটে সিগমা, চারটে সিগমা, তাহলে 4 সিগমা মিনস 4 স্টেরিক নাম্বার, দ্যাট ইজ sp3, দ্যাট ইজ টেট্রাহেড্রাল ইন শেপ, তাই সরি জিওমেট্রি। ফসফরাস ডাবল বন্ড O Cl Cl Cl। এবার তোমায় কি করতে হবে? মিউ গুলো লেখো, এইখানে একটা, এটা যদি মিউ ওয়ান হয়, এটা মিউ, এটাও মিউ ওয়ান, ক্লোরিনের সাথে যা হবে সব মিউ ওয়ান, এটাও মিউ ওয়ান, আর অক্সিজেনের সাথে যেটা হবে এটা মিউ টু। এবার তুই দেখতে পাচ্ছিস যে কোনোভাবেই সম্ভব না, ফসফরাসের থেকে ক্লোরিন মোর ইলেকট্রন নিয়ে গিয়ে দিক থেকে দিয়ে গেছে, অক্সিজেন মোর ইলেকট্রন নিয়ে গিয়ে ওপর দিয়ে গেছে, সব ঠিক আছে। এদের দুজনের রেজাল্টেন্ট, দুটো মিউ ওয়ানের রেজাল্টেন্ট এখান থেকে বেরোলো,
আর এই দুটো মিউ ওয়ানের রেজাল্টেন্ট এখান থেকে বেরোলো, আবার এই দুটো রেজাল্টেন্টও এখান থেকে বেরোলো। ঠিক আছে, এটাও আমি যদি মিউ ওয়ান ধরে নিলাম, এটাও মিউ ওয়ান হলো, আর এই দুটো মিউ ওয়ানের রেজাল্টেন্ট এখান থেকে বেরোলো। এবার অপোজিটে কি আছে, মিউ টু আছে, আর এর অপোজিটে কি আছে, মিউ ওয়ান আছে। তাহলে এরা দুজন কোনোদিনই কাটবে না, কারণ দুটো ইকুয়াল নয়। তাহলে এক্সা পোলার মলিকিউল। বলতে পারছি না। হ্যাঁ আমি বুঝেছি। হুম, বাকি দেখো কি বলছে ভগবান জানে। তারপরে ধর এরকম একটা আছে তোর কাছে, SiF, সিলিকন হচ্ছে কার্বনের মানে চারটে, তাহলে ফ্লোরিন 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 ফ্লোরিন, sp3 হবে, টেট্রাহাইড্রালি হবে, সিলিকন ফ্লোরিন 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 ফ্লোরিন। এবার এখানে আবার সেই মিউ গুলো এখানে মিউ দে, এখান দিয়ে এখানে, এটা মিউ ওয়ান, এটাও ধর মিউ ওয়ান, এটাও মিউ ওয়ান, এটাও মিউ, সব কটা এভরিওয়ান ইজ মিউ ওয়ান। তাহলে এবার কি করব, এই দুটো মিউ ওয়ান, এই দুটো মিউ ওয়ানের রেজাল্টেন্ট এখান দিয়ে বেরোবে, এটা হবে মিউ ওয়ান। এই দুটো রেজাল্টেন্ট করতে বেরোবে এখান থেকে বেরোবে, এটাও হবে মিউ ওয়ান। এবার এই দুটো রেজাল্টেন্ট মিউ ওয়ানের মিউটেন্ট এখান থেকে বেরোবে, এটাও হবে মিউ ওয়ান। তাহলে এই মিউ ওয়ান কেটে যাবে, সো ইটস আ মিউ নেট ইজ ইকুয়াল টু জিরো, সো নন পোলার। বলতে পারছি না। নন পোলার বল। ঠিক আছে, এই কনসেপ্টটা মোটামুটি বুঝেছি। বুঝেছিস? লাস্ট আর হুম। একটা এক্সাম্পল আমি দেখিয়ে দিচ্ছি, লাস্ট এক্সাম্পল, NF3। NF3 তে কি হয়, নাইট্রোজেনের কথা 1 2 3 4 5, 1 2 3 একটা লোন পেয়ার, তার মানে দিস এগেইন sp3 মানে টেট্রাহাইড্রাল, তার মানে নাইট্রোজেন লোন পেয়ার ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, আবার মিউ গুলো আচ্ছা এবার মনে রাখবি লোন পেয়ারেরটা না অ্যাটম থেকে দূরের দিকে হয় সবসময়। লোন পেয়ারের ডাইপোল মোমেন্ট অ্যাটম থেকে লোন পেয়ারের দিকে হয়, এটা একটু মাথায় রেখে দিই, অ্যাটম থেকে লোন পেয়ারের দিকে। তো এটা এটা ধর মিউ ওয়ান ধরলাম, আর ফ্লুরিনের গুলো ধর মিউ টু মিউ টু। বলতো সায়নী এটা পোলার হবে না নন পোলার হবে? তাও তো পোলার হবে, পোলার হবে। পোলার হবে, কারেক্ট। কারণ এই দুটোর আমার রেজাল্টেন্ট মিউ টু, এই দুটোর রেজাল্টেন্ট ওটাও মিউ টু, মিউ টু, এটাও মিউ টু, তো এইটাও পুরোটা মিউ টু, মিউ টু আর মিউ থ্রি হয়ে কাটলো না, যাবে। লাস্টে তো কাটছে না, তাই না? তাহলে মিউ ওয়ান নট ইজ ইকুয়াল টু মিউ টু হচ্ছে, তাই এটা কি হয়ে গেল, পোলার। মানে মিউ নেট নট ইজ ইকুয়াল টু জিরো, দ্যাটস ওয়াই এটা কি হয়ে গেল, পোলার। বুঝতে পারলাম? হ্যাঁ। আচ্ছা, তাহলে পোলার নন পোলার বের করা শিখে গেলি, এবং এখানে ভর্তি এক্সাম্পল আছে বাবা, এখানে প্রচুর এক্সাম্পল আমি করিয়েছি, প্লিজ চেক দিস আউট। হ্যাঁ, আচ্ছা আমি কয়েকটা এই বেনজিন রিং এর গুলো দেখিয়ে দিই, দু একটা বেনজিন রিং এর দু একটা দেখাই। আচ্ছা ধর বেনজিন রিং এর ধর এরকম অবস্থায় আছে, ঠিক আছে? এবার তোকে বললো 1 2 3, বললো ডাইপোল মোমেন্টের অর্ডার লিখো।
তুই কি করবি, সবার আগে মিউ গুলো লিখবি। এখানে দেখ এটার কোন দিকে, এদিক থেকে এদিকে হবে ক্লোরিনের দিকে, এটাও হবে ক্লোরিনের দিকে, এটাও হবে। ভালো কথা, ঠিক আছে। এটা কি হবে, এটা একটা টেকনিক আছে শেখার, খুব সুন্দর। আর এটা হবে নিচের দিকে, আর এটা হবে এদিকে, এটা হবে, এটা দেখ তো, একটু মন দিয়ে দেখবি। এখানে ওয়ানেরটায় তিনখানা ডাইপোল মোমেন্ট, দেখ সবকটা বেনজিন রিংয়ের থেকে ওপরের দিকেই যাচ্ছে, ইটস অ্যারাউন্ড দিস সাইড, ঠিক আছে, ইটস অ্যারাউন্ড ওপরের দিকে। আর এখানে এই দুটো ওপরের দিকে গেলেও একটা নিচের দিকে আছে, আর এখানে দুটোই ওপরের দিকে যাচ্ছে, ঠিক আছে। দেখ টুতে, টুতে কি হচ্ছে, কমে যাচ্ছে, টুতে কি হচ্ছে, ওপরের দিকে সব করা যাচ্ছিল, কিন্তু টুতে কি হচ্ছে, কমে যাচ্ছে। বাট এখানে ওয়ানে সব থেকে বেশি ওপরের দিকে যাচ্ছে, কারণ তিনটেই ওপরের দিকে। থ্রিতে দুটো ওপরের দিকে, তার মানে ওয়ানের ডাইপোল মোমেন্ট সব থেকে হাই হবে, তারপরে থ্রি। আর এখানে টুতে কি হচ্ছে, দুটো ওপরের দিকে যাচ্ছে, বাট একটা আবার নিচের দিকে যাচ্ছে বলে এই ওপরেরটাকে একটু কমিয়ে দিচ্ছে, দ্যাটস ওয়াই টু। 1 আর 3 তে কি ডিফারেন্স বুঝলাম না। ওয়ান আর থ্রিতে ডিফারেন্সটা দেখে, এখানে তিনখানা ক্লোরিন আছে, এখানে দুটো ক্লোরিন আছে, তিনজন ও মিলে আচ্ছা, ইলেকট্রন ডেন্সিটি ওপর দিকে টানছে, আর এখানে দুজন আর মিলে এটা টানছে। দুটো। হ্যাঁ, তাহলে কার জোর বেশি হবে, তিনজন, তাই ওর ডাইপোল মোমেন্ট বেশি হলে এর ডাইপোল মোমেন্ট কম হবে। এরকম কিছু একটা দিতে পারে, ঠিক আছে? এখানে দেখবি আমি প্রতিটা এরকম তিন চারটে এক্সাম্পল এখানে করানো আছে, যদি না বুঝিস আমায় জিজ্ঞেস করবি, আই উইল গেট ব্যাক টু ইউ, কোনো প্রবলেম নেই। আচ্ছা, আয়নিক ক্যারেক্টার ফ্যারেক্টার, তোমাদের একটু দেখে নি সিলেবাস। জীবনে তো শালা কোশ্চেন দেবে বলে আমার মনে হয় না। কাপুস্কি থেকে জীবনে কোশ্চেন দিয়েছে তোদের? এক মিনিট, তোদের এমওপি নেই না রে, মলিকুলার অরবিটাল থিওরি? বেজে গেছিস, তোদের এমওপি নেই। এমওপি নেই, MOP নেই। ঠিক আছে, ফাজার রোলটা করিয়ে আজকে তাহলে সিলেবাসে শেষ হয়ে যাবে এটা। দরকারি। চলো একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে ফাজান রুল, ঠিক আছে? নতুন টপিক, ফাজান রুল। হোয়াট ইজ ফাজান রুল? আচ্ছা, একটা কথা বলি, এতদিন আমরা আয়নিক বন্ড আর কোভ্যালেন্ট বন্ডকে আলাদা আলাদা করে দেখে এসেছি, ঠিক আছে? আয়নিক বন্ড কাকে বলে, কোভ্যালেন্ট বন্ড কাদেরকে বলে, আশা করি তোমরা একটু একটু জানো। যেমন আয়নিক বন্ড মানে হলো যে কোনো একটা থাকবে, মানে এ ও নিজের পুরো ইলেকট্রন, বি ওর নিজের একটা পুরো ইলেকট্রন বি কে দান করে দেবে, করে এ তৈরি করবে এ প্লাস, আর যেহেতু ইলেকট্রন নিয়ে নিয়েছে ও তৈরি করবে বি মাইনাস। তারপর এদের মধ্যে একটা অ্যাট্রাকশন হবে এন্ড দে উইল ফর্ম আ বন্ড, যেরকম NaCl,
সোডিয়াম মিনস আমি যদি খুব শর্ট ফর্মে লিখি, ইট উইল বি 11, আর এটা কত হয়, ক্লোরিন হচ্ছে তো 17। তাহলে 11 মানে তুই একটু ভেবে দেখ, ওর হচ্ছে 281, সবই ছোটবেলার মতো করেই লিখছি সোজা হওয়ার জন্য, 287। তাহলে ও যদি একটা ইলেকট্রন পেয়ে যায়, এটা দেখ 28 হয়ে গেল, এটা 288 হয়ে গেল, তাহলে দুজনেই লাস্ট শেলে অক্টেট অক্টেট, ফিল হয়ে যাবে। অক্টেট ফিল হয়ে যাবে, and it will become more stable। তাই জন্য সোডিয়াম কিসে চেঞ্জ হয়ে যাবে, সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন ছেড়ে দেবে, and chlorine will accept that electron and become Cl minus। They will form these bond called ionic bonds, and it will produce a NaCl। ঠিক আছে, এটা ছিল আয়নিক বন্ড। আচ্ছা, একটা না পয়েন্ট আমি একটু বলে দিই, ionic molecules are more stable than covalent molecule, so their melting point is always very high। So there means আমি আয়নিকের কথা বলছি, ঠিক আছে, there means আয়নিকের কথা বলছি। So their melting point is always very high। ঠিক আছে, NaCl যেটা তোর বাড়িতে নুন খাস, সেটার মেল্টিং পয়েন্ট অ্যারাউন্ড 800 ডিগ্রি সেন্টিগ্রেড, ইজ ভেরি হাই। ঠিক আছে, সহজে ওটাকে মেল্ট করা যায় না, ইজ ভেরি হাই, ইজ ভেরি স্ট্রং। ঠিক আছে, আয়নিক বন্ডস আর ভেরি ভেরি স্ট্রং বন্ডস, আয়নিক বন্ডস আর ভেরি স্ট্রং, আয়নিক বন্ড আর ভেরি স্ট্রং। একটা ফেমাস কোশ্চেন আছে, NaCl ভার্সেস AlCl3। ঠিক আছে, বলছে এর মেল্টিং পয়েন্ট এত হাই কেন, আর AlCl3 মেল্টিং পয়েন্ট এত লো কেন। মনে রাখবি, NaCl is a ionic compound and AlCl3 is a covalent compound। এটাই হচ্ছে তার কারণ। NaCl কি একটা আয়নিক কম্পাউন্ড, আর AlCl3 is a covalent compound। দ্যাটস ওয়াই AlCl3 সবসময় মেল্টিং পয়েন্ট হাই থাকে, আর AlCl3 কম থাকে। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি তুই ভুলে না যেতে চাস, মনে রাখবি আমাদের স্যার বলতো, আয়নিক বন্ড হচ্ছে অন্ধ প্রেম। ঠিক আছে, একজন আরেকজনকে সবকিছু দিয়ে দিচ্ছে, অন্ধ প্রেম ভাঙাটা একটু মুশকিল। ঠিক আছে, কিছুতেই বুঝতে চায় না যে সামনের লোকটা তার ক্ষতি করছে, তখন দুনিয়ার সবাই খারাপ হয়ে যায়, আর সেই মানুষটাই ভালো হয়ে যায়। আর কোভালেন্ট বন্ড হচ্ছে সমাজদার লোকের প্রেম, যে বুঝে সুঝে কাজ করে, ইকুয়াল ডোনেশন, তাই না? কোভালেন্ট বন্ড কি হবে, ইকুয়াল ডোনেশন। কোভালেন্ট বন্ড কিরকম ভাবে ফর্ম হয়, এ একটা ইলেকট্রন আনলো, বি একটা ইলেকট্রন আনলো, দুজনে ইকুয়াল শেয়ারিং করলো, তাহলে এ আর বি এর মধ্যে ইকুয়াল শেয়ারিং হলো, তারপরে একটা বন্ড তৈরি হলো, এটাকে বলে কোভালেন্ট বন্ড। ইকুয়াল শেয়ারিং অফ ইলেকট্রন থেকে তৈরি হয় কোভালেন্ট বন্ড। ইকুয়াল শেয়ারিং অফ ইলেকট্রন মাথার মধ্যে ঢুকিয়ে বলো, ইকুয়াল শেয়ারিং অফ ইলেকট্রন থেকে তৈরি হয় কোভ্যালেন্ট বন্ড। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার ফাজান কি বলছে, এতদিন ধরে সবাই বলে এসছে আয়নিক কম্পাউন্ড আর আলাদা, কোভ্যালেন্ট কম্পাউন্ড আলাদা হয়। ফাজান বলছে কোনো কম্পাউন্ডই 100% আয়নিক নয়, কোনো কম্পাউন্ডই 100% কোভ্যালেন্ট নয়। ঠিক আছে, ফাজান এই কথাটাই বলছে। কি বলছে, introduction of covalent character in ionic bond।
উনি বললো ধরো একটা এরকম প্লাস চার্জ আছে আর তার সামনে একটা মাইনাস চার্জ আছে, এরকম বড় মাইনাস চার্জ আর অলওয়েজ লার্জার, কেন ওর মধ্যে প্রচুর ইলেকট্রন থাকে, তাই ও বিশাল বড় হয়ে যায়, হ্যাঁ, তো সাইজে বড় হয়। এবার যখন ও সামনের দিকে আসবে, ইটস ফিলস লাইক ও যেন এই চার্জের যে ক্লাউডটা সেটাকে এরকম ডিস্টর্ট করে দিচ্ছে, ডিস্টর্ট, ঠিক আছে, এরকম পাশাপাশি দুটো এসে জুড়ে বসে গেল না, কি হচ্ছে এরকম একটা ডিস্টর্ট, মানে ওর থেকে যেন ইলেকট্রনটা টেনে ওর দিকে নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছিস কিরকম একটা ক্লাউডটা ডিস্টর্টেড হয়ে গেছে। হ্যাঁ, ওই যে দেখবি হ্যারি পটারে দেখবি ওই যে দেখায় এক ধরনের ওখানে জীব ছিল, ওরকম আটটা চুষে খেয়ে ফেলতো, হ্যাঁ, এরকম এরকম মুখটার উপর দিয়ে আটটা চুষে নিত, দেখেছিস এরকম এরকম ঘুরে বেড়াতো, দেখেছিস কোনোদিন? হ্যাঁ, ওরকম দেখবি আছে অনেক সিনেমাতে দেখায় যে এরকম মুখের ওপর দিয়ে সবকিছু তুলে নিয়ে নিচ্ছে, আস্তা আস্তা খেয়ে ফেলছে। হ্যাঁ, এই ভূতের সিনেমা। সোল নিয়ে নেয় বলে। হ্যাঁ 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 হ্যাঁ, কারেক্ট, সোল নিয়ে নেয়, কারেক্ট, দেখবি ওরকম একটা এফেক্ট দিয়ে দেখায়, ঠিক ওরকমই মনে হচ্ছে না, যে নেগেটিভ চার্জ গুলোকে ওরকম দেখ পজিটিভ চার্জটা টেনে তুলে নিচ্ছে, টেনে নিচ্ছে নিজের দিকে, টেনে ভরিয়ে দিচ্ছে, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, ও এই পজিটিভটা এই ইলেকট্রন গুলো শেয়ার করার চেষ্টা করছে, পুরোপুরি টেনে নিয়ে নিচ্ছে না, পুরোপুরি যে নিজের কাছে নিয়ে নিচ্ছে তা নয়, তাহলে ও কি করছে, এটা শেয়ারিং এর চেষ্টা করছে, ওখানে কি করছে, এটা শেয়ারিং এর চেষ্টা করছে, ঠিক আছে। তাহলে এটাকে বলে ইলেকট্রনিক ইন্টারাকশন আর দিস টাইম রিজন ফর আয়নিক বন্ড, ঠিক আছে। এবার তুমি পরের পেজে দেখাচ্ছি, এই দেখ আরো ভালো একটা ডায়াগ্রাম আমি এই করছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডিস্টর্টেড ইলেকট্রন ক্লাউড অফ অ্যানায়ন, এটাকে কি বলে, ডিস্টর্টেড ইলেকট্রন ক্লাউড অফ অ্যানায়ন, ঠিক আছে। তাহলে পজিটিভ চার্জটার কাছে যত জোরালো জেড এফেক্টিভ হবে, জেড এফেক্টিভ আশা করি জানিস, ঠিক আছে, যত জোরালো বেসিক্যালি টানার ক্ষমতা হবে, যত বেশি পজিটিভ চার্জ হবে, যত বেশি প্রোটন থাকবে নিউক্লিয়াসের ভিতর, সে তত বেশি এটাকে টেনে নিজের কাছে নিয়ে নিতে পারে। বলতে পারলাম না, পারলাম? বল। এবং এটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন আর একটা হচ্ছে পোলারাইজিবিলিটি অফ অ্যাটম। পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন মানে ও কতটা টেনে নিচ্ছে, ক্যাটায়ন মিন্স পজিটিভলি চার্জ, ক্যাটায়ন মিন্স পজিটিভ চার্জ, অ্যানায়ন মিন্স নেগেটিভ চার্জ। তো ক্যাটায়ন কতটা পোলারাইজ করতে পারছে ইলেকট্রন ক্লাউড অফ অ্যানায়নকে, দ্যাট ইজ কল্ড পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন। অ্যান্ড অ্যানায়ন কতটা পোলারাইজ হবে, ওর মধ্যে পোলারাইজ হওয়ার কতটা ক্ষমতা আছে, দ্যাট ইজ কল্ড পোলারাইজিবিলিটি, এবিলিটি টু গেট পোলারাইজ। পোলারাইজিবিলিটিকে ভাঙলে তুই কি পাবি, এবিলিটি টু গেট পোলারাইজ, পোলারাইজ হওয়ার কতটা ক্ষমতা আছে, দ্যাট ইজ কল অ্যানায়ন, দ্যাট ইজ পোলারাইজিবিলিটি অফ অ্যানায়ন, ঠিক আছে। ও কতটা নিজেকে ডিস্টর্টেড হতে দেবে, বিশাল বড় ইলেকট্রন ক্লাউড ও খুব ইজিলি ডিস্টর্টেড হয়ে যাবে, ছোট ইলেকট্রন ক্লাউড ডিস্টর্টেড হতে পারবে না, ঠিক আছে। বিশাল বড় ইলেকট্রন ক্লাউডে কি হবে, নিউক্লিয়াস ওকে অনেক দূরে ইলেকট্রন ক্লাউড থেকে, দ্যাটস ওয়াই খুব খুব একটা জোর দিয়ে ইলেকট্রন গুলোকে ধরে রাখবে না, দ্যাটস ওয়াই খুব ইজিলি ওগুলো ডিস্টর্টেড হয়ে যাবে। আর কিন্তু খুব ছোট ছোট ইলেকট্রন ক্লাউডে কি হয়, ও মালটা নিউক্লিয়াসের কাছাকাছি থাকে, দ্যাটস ওয়াই খুব ইজিলি ডিস্টর্ট করাটা পসিবল নয় সবসময়। এই যে এখানেও দেওয়া আছে, ইট ইজ দ্য পাওয়ার অফ দ্য ক্যাটায়ন টু ডিস্টর্ট, লেখা আছে দেখবি, চার্জের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল হয় আর ইনভার্সলি প্রপোর্শনাল হয় সাইজ হিসেবে, ঠিক আছে। কেন, চার্জের সাথে যত বেশি প্লাস চার্জ তত বেশি টানবে, আর যত সাইজে বড় হবে প্লাস চার্জটা তত ভেতরে চলে যাবে, তো টানতেই পারবে না, ঠিক আছে। তো সাইজ ছোট হতে হবে, প্লাস চার্জটাকে বড় হতে হবে, এটা মাথায় রাখবি। ক্যাটায়নের জন্য কি দরকার, আচ্ছা এখানে আমি লিখে দিচ্ছি ফর, আচ্ছা ওই যে টেনে ডিস্টর্ট করছিল ওটাই আমার কি হচ্ছিল, ওটাই বেসিক্যালি শেয়ারিং এর মতো কাজ করছিল, আমি বললাম
তাহলে দ্যাট ইজ দ্য কোভ্যালেন্ট ক্যারেক্টার। তাহলে ফর আ গুড কোভ্যালেন্ট ক্যারেক্টার ক্যাটায়নের জন্য কি হতে হবে? দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে চার্জ আর একটা হচ্ছে সাইজ। ক্যাটায়নের জন্য আমার চার্জ কি হতে হবে? হাই হতে হবে। সাইজ কি হতে হবে? লো হতে হবে। আর অ্যানায়নের জন্য কি হতে হবে? অ্যানায়নের জন্য চার্জকে হাই হতে হবে আর সাইজকেও হাই হতে হবে, যাতে ওকে টেনে ঘুরিয়ে দিতে পারে। এটা মাথায় রেখো। এই কন্ডিশন যদি হয় তাহলে এখানে একটা ভালো কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকবে। আমি এক্সাম্পল দেখাচ্ছি। এই যে এখানেও দেখ, দুটো ডিরেক্টলি প্রপোর্শনাল লিখে দিয়েছে। লিখে দিই, মোর চার্জ মানে কি? স্মল ক্যাটায়ন লার্জ অ্যানায়ন। মোর চার্জ মিন স্মল ক্যাটায়ন লার্জ অ্যানায়ন। ঠিক আছে, এইগুলো পেলে মোর পোলারাইজেশন হবে, তাহলে মোর কোভ্যালেন্ট ক্যারেক্টার হবে। তো পরিষ্কার লেখা আছে। ঠিক আছে, মোর চার্জ ইন বোথ ক্যাটায়ন অ্যানায়ন দুটোতেই আবার মোর চার্জ লাগবে, চার্জ বেশি লাগবে। আর ক্যাটায়নটার সাইজ স্মল হতে হবে, অ্যানায়নটার সাইজ লার্জ হতে হবে। এইগুলো পেলে মোর পোলারাইজেশন হবে, খুব ইজিলি কোভ্যালেন্ট ক্যারেক্টারটা আমার বেরিয়ে যাবে। বলতে পারলাম না? পারলাম না? বুঝেছি। আচ্ছা, আমি বুঝতে পারছি তোদের একটু বেশি হয়ে গেছে আজকে, মাথাটা ব্যথা করছে। কারণ আমি আজকে শেষ করে দিলাম, আমার বেকার বেকার তাহলে আরো একদিন এক্সট্রা তোর লাগবে এগুলো পড়ার জন্য। কোভ্যালেন্টের জন্য আমি কেন একটা একটা এক্সট্রা দিন দেবো? তোদের আর এখান থেকে সিলেবাসেই এসব সিলেবাসেই নিতে হবে মলিকুলার অর্গানিজম। তোদেরকে জাস্ট আমি একটা দুটো এক্সাম্পল, তোদেরকে এই এক্সাম্পলই দেবি, এরকম টাইপের এক্সাম্পলই দেবি। তোকে ধর বললাম NaF NaCl NaBr NaN, ঠিক আছে, ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন। এবার ক্যাটায়ন সব কটাতে সেম আছে, Na প্লাস, F মাইনাস, ক্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস, আয়োডিন প্লাস। তাহলে ক্যাটায়ন যখন সেম আছে তাহলে ক্যাটায়ন নিয়ে আমার চিন্তা করে লাভ নেই। তোকে এখানে বললো কোভ্যালেন্ট ক্যারেক্টার, কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি হবে সেটা বলো। আর এটা বললো আয়নিক। তুই একটা কাজ করবি, সবসময় কোভ্যালেন্টটা বের করবি, তারপরে আয়নিক বের করবি। যদি আয়নিকও শুধু বের করতে দেয়, কোভ্যালেন্ট বের করে তারপরে আয়নিক বের করবি, তাহলে সুবিধা হবে। তাহলে দেখ সবকটা ক্যাটায়নের সাইজ যখন সেম আছে, তাহলে আমাকে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হতে গেলে কি দেখতে বলেছি? কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হতে গেলে এবার শুধু অ্যানায়ন নিয়ে দেখবো, তাহলে অ্যানায়নটা চেক কর। এবং অ্যানায়নের সবার চার্জ সেম আছে, দেখ সবার চার্জ সেম, মাইনাস একটা করে মাইনাস আছে সবার। তাহলে এবার দেখতে হবে সাইজ। তাহলে সাইজ কার সব থেকে বেশি হাই আছে? কারণ আমরা জানি ওপর থেকে যদি নিচে নামি, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন একটা পিরিয়ডিক টেবিলে পড়েছে, ফ্লোরিন ক্লোরিন ওপর থেকে নিচে নামলে আমার সাইজ বেড়ে যায়। ঠিক আছে, সাইজ বেড়ে যায়, তাহলে আয়োডিনের সাইজ সব থেকে হাইয়েস্ট, তাহলে ওর কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে হাইয়েস্ট। তাহলে NaI এর কোভ্যালেন্ট ক্যারেক্টার সব থেকে হাইয়েস্ট, তারপরে NaBr, তারপরে NaCl, তারপরে Na। আর তাহলে আয়নিক ক্যারেক্টার কি হবে? উল্টো হয়ে যাবে, NaCl NaBr Na। এবার বল, বুঝতে পারছিস? ঠিক আছে, এরকম এক্সাম্পল কয়েকটা দেওয়া আছে, একবার দেখে নিবি। ঠিক আছে, আমি বুঝেছি। এগুলো একবার একটু দেখে নিবি, করলেই দেখবি হয়ে যাবে। ঠিক আছে, আজকে তাহলে এইটুকুই থাক, আর দরকার নেই, মাথা মাথা ব্যথা করছে। এক্সাম্পলটা একবার দেখ, দেখে আমার বলিস, নাহলে পরের দিন আবার বলে দেবো। পরের দিন আমরা জাস্ট আয়নিকের দু একটা টপিক আছে, আয়নিকের দু একটা টপিক করেই আমরা ইসেতে চলে যাবো, কি বলে, পরের চ্যাপ্টারে চলে যাবো। ঠিক আছে, পরে স্টার সমেট্রি।
হ্যাঁ, তুই যদি বলিস আমি স্টিরিও দলে শুরু করতে পারি, আমার স্টয়চিওমেট্রি বলে কিছু হয় না, স্টিরিও বেসড। স্টয়চিওমেট্রি আর কোথায় আছে? ওই ভিডিও কেমিস্ট্রি, সরি। হ্যাঁ, স্টয়চিওমেট্রি বলে কিছু। হ্যাঁ, তুই চাইলে আমি স্টিরিও শুরু করতে পারি, অসুবিধা নেই আমার। ঠিক আছে, তাহলে স্টিরিও শুরু করে দেবো। চলো, তাহলে আজকে এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই।